হাত পা থরথর করে কাঁপছে খুশবুর। এমনিতে সে ভীষণ সাহসী, কিন্তু যখন ভার্সিটির পলিটিশিয়ান লিডারের দলবল কাউকে তুলে নিয়ে আসে তখন যে কারোরই ভয় চুপসে থাকার কথা। তবে খুশবুর ভয়টা অন্য জায়গায়। যার দলবল তাকে তুলে এনেছে সে আর কেউ না, রাবিত, যাকে দেখলে খুশবুর দম আটকে আসে। পায়ের তলার মাটি সরে যায়, মনে হয় কেউ যেন তার গলা চেপে ধরে আছে। কথা বলতে পারে না সে, যদিও সারাদিন মুখ দিয়ে খই ফুটতে থাকে। সে একটা প্রাইভেট কারের পেছনে বসে আছে বলতে আটকে রাখা হয়েছে। ভার্সিটি শেষে রিক্সা করে বাড়ি ফিরছিল খুশবু। মাঝ রাস্তায় ধরাম করে একটা গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন ছেলে নেমে এসে খুশবুকে বলল, আপনাকে আমরা তুলে নিতে এসেছি, দয়া করে যদি আমাদের ছোট্ট গাড়িটায় বসতেন। খুশবু তখন মোটেও ভয় পায়নি। স্কার্ফ থেকে একটা পিন খুলে বলল, যদি আমার সামনে থেকে এক্ষুনি না যান তাহলে এই পিন দিয়ে শরীরে এতগুলো ফুটো করব যে বুঝতেই পারবেন না কোন ফুটো দিয়ে শ্বাস নেবেন আর কোন ফুটো দিয়ে শুশু করবেন। খুশবুর কথা শুনে ছেলে দুটোর চোখ রসগোল্লা হয়ে যায়। অন্য গ্রহের পানি দেখলে সাধারণ মানুষ যেভাবে তাকায় ঠিক সেভাবেই তাকিয়ে আছে খুশবুর দিকে। ভাঙা গলায় একটা ছেলে বলল, রাবিত ভাই বলেছে শান্তিপূর্ণভাবে আপনাকে তুলে নিতে, তাই প্লিজ আপনি আমাদের সাথে চলুন। রাবিতের নাম শুনে খুশবু অ্যালকোহল থেকে জল হয়ে যায়। রোবটের মতো রিক্সা থেকে নেমে গাড়িতে গিয়ে বসে। রাস্তার পাশে একটা খোলা জায়গায় গাড়িতে থামে। সেখানেই তালাবদ্ধ হয়ে বসে আছে খুশবু। সে সামনে তাকিয়ে দেখে খয়েরি পাঞ্জাবি পরা একটা রাজপুত্র এগিয়ে আসছে তার দিকে। মাথায় ঝাঁকড়া চুল, হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস। কিন্তু রাজপুত্ররা কি সানগ্লাস পরতো? খুশবু কনফিউজড। রাজপুত্র গাড়ির দরজা খুলে খুশবুর হাত ধরে গাড়ি থেকে নামায়। হাঁটু গেড়ে বসে তার হাতে চুমু খায়। খুশবু আবেশে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর চোখ খুলে সে বড়সড় ধাক্কা খায়। কোথায় গেল তার রাজপুত্র? সে তো এখনো গাড়িতেই বসে আছে। খুশবু মনে মনে ভাবলো তার মাথাটা গেছে রাজপুত্রের পাল্লায়। ইস, কি ভাবছে সে? এমন কিছু তো আদৌ ঘটবে না। উল্টো রাজপুত্র এসে তাকে ঠুস করে গুলি করে ঠাস করে ফেলে দিয়ে চলে যাবে। খুশবুর এতেও শান্তি, অন্তত তাকে সামনে রেখে সে মরতে পারবে। আচ্ছা, সত্যিই রাদীপ তাকে মেরে ফেলতে এখানে আনেনি তো? সে আগের কথাগুলোই মনে করছে। না, এমন কিছু তো সে করেনি যার কারণে রাবিত তাকে শাস্তি দিতে পারে। সে তো রাবিতের সামনেই যায় না। লুকিয়ে যখন তাকে দেখে তখনই তার মনের ভিতরে ঘূর্ণিঝড় হয়। তার সামনে গেলে নিশ্চিত সে বেহুশ হয়ে যাবে। খুশবু কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করেছে বলে মনে হয় না, যতক্ষণ সে এখানে বসে আছে, আবার একা একা একটা তালাবদ্ধ গাড়িতে। খুশবুর অপেক্ষার প্রহর অবসান হলো। একই, রাবিত যে সত্যিই খয়েরি পাঞ্জাবি পরেছে, সবকিছু ঠিক একটু আগের মতোই। তাহলে কি তখন কল্পনা ছিল না? যদি কল্পনা না হয় তাহলে রাবিত উবে গেল কি করে? খুশবু ভাবতে ভাবতে রাবিত কখন যে তার পাশে এসে বসে সে বুঝতেই পারেনি। রাবিত খুশবুর সামনে হাত নাড়তেই খুশবু নড়ে উঠে। ভয়ে কুঁকড়ে যায় সে। ঘন ঘন চোখের পলক ফেলছে। রাবিত তার পাশে বসে আছে। ভাবতেই তার পশম দাঁড়িয়ে উঠছে, শ্বাস আটকে আটকে আসছে। রাবিত একটা ব্যাগ খোলার চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে ব্যাগের চেন কোনো কারণে নড়তে চাইছে না। খুশবু কিছুটা আন্দাজ করতে পারছে ব্যাগে কি আছে। রাবিত ব্যাগ থেকে একটা চাইনিজ ছুরি বের করবে আর তা দিয়ে খুশবুকে ছিন্ন ভিন্ন করে দিবে। মরার আগে তার শেষ ইচ্ছে যদি জানতে চায় তবে সে জিজ্ঞেস করবে, আপনি কি ইন্দ্রিয়জাল জানেন? আপনাকে দেখলে আমার মাথা ঘুরে কেন? আপনি কি মানুষকে বেহুশ করার মন্ত্র জানেন? নাকি আমার বড় কোনো রোগ হয়েছে যার জন্য আমার আপনাকে দেখলে আমার এমন মনে হয়? খুশবুর ধারণা ভুল প্রমাণ করে ব্যাগ থেকে গুলি বা ছুরির বদলে খাতা বের হলো। রাবিত খাতা বের করে বলল, আমি দুঃখিত, অ্যাকচুয়ালি তোমাকে কিছু বলার জন্য এখানে এভাবে তুলে আনা হলো। আই এম সরি খুশবু। খুশবু মনে মনে ভাবছে একটু আগে সে যা ভাবলো এমন কিছু বলবে না তো। ধুর, কি যে ভাবে খুশবু। কোথায় সে আর কোথায় রাবিত? খুশবু, তুমি কি রাগ করেছো? দেখো, রাগ করলে করতে পারো, কিন্তু আমি প্রয়োজনেই ডেকেছি। খুশবু এবারেও চুপটি করে বসে আছে।
রাবিতের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ঘুষি কয়েকটা পড়তো নাকে, কিন্তু তার শরীর মনে হচ্ছে কোনো কারণে জমে যাচ্ছে। রাবিত কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, তোমার শরীর ঠিক আছে খুশবু? তুমি ঘামছো কেন এভাবে? গাড়িতে তো এসি অন করা আছে। খুশবু মনে মনে বলল, আপনি বারবার আমার নাম নেবেন না তো। মনে হয় কেউ যেন আমার হৃৎপিণ্ডে চিমটি কাটে। কিন্তু মুখ দিয়ে একটা আওয়াজও বের হলো না। রাবিত বিরক্ত নিয়ে বলল, আচ্ছা, তোমার জ্বর টর হয়নি তো? সে কথাটা শেষ করে খুশবুর কপালে হাত দিতে গেলে খুশবু বড় করে একটা হেঁচকি দেয়। রাবিত হাত সরিয়ে গাড়ি থেকে পানির বোতল দেয়। খুশবু ঢকঢক করে অর্ধেক পানি শেষ করে দেয়। তুমি কি অসুস্থ? হসপিটাল নিয়ে যাব কি? খুশবুকে এবারেও চুপ থাকতে দেখে রাবিত ছাজালো গলায় বলল, দেখো খুশবু, তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ। আমি কারোর সাথে এতটা ধৈর্য নিয়ে কথা বলি না যতটা তোমার সাথে বলছি। খুশবু ততলিয়ে ততলিয়ে বলল, জি, আপনি বলুন ভাইয়া, কি বলতে চান? আমার ছোট বোন আছে, সে আমাকে ভাইয়া বলে। অন্য কারো মুখ থেকে আমি এটা শুনতে পছন্দ করি না। সরি বলো। সরি স্যার। রাবিত গাড়ির সিটে আঘাত করে তার হাতের বই খাতা দিয়ে বলল, অ্যাসাইনমেন্ট দেওয়ার আরো 2 দিন বাকি আছে। শুনেছি তুমি নাকি ভালো স্টুডেন্ট। আশা করছি 2 দিনে কমপ্লিট করতে পারবে। আমি ক্লাসের ফার্স্ট গার্ল নই স্যার, ফোর্থ গার্ল। আমি জানি, কিন্তু তোমার হ্যান্ডরাইটিং সুন্দর। পরশু সকালে এটা কমপ্লিট করে লাইব্রেরিতে আমার সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? হুম। খুশবুর রাতে কলম হাতে নিয়ে বসে আছে। লিখতে গেলেই তার হাত কাঁপছে, অথচ পরীক্ষায় তার লেখা সবার আগে শেষ হয়। রাবিত স্যার কি ম্যাজিক করে দিয়ে গেছেন যেন সে লিখতে না পারে? অনেক চেষ্টা করে সে কয়েকটা পেজ শেষ করেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে কাল শেষ করেই উঠবে। তা না হলে দেখা যাবে পরশু রাবিত লাইব্রেরিতে সবার সামনে ঠাস করে দুগালে দুটো থাপ্পড় মেরে দেবে। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার আগে বেশ সেজেগুজে নেয় খুশবু। ফাংশনগুলোতেও সে এতটা সাজে না, কিন্তু আজ তার সাজতে খুব ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে রাবিত তাকে দেখবে। খুশবুর খুব ইচ্ছে এমন কিছু ঘটুক যাতে রাবিত তার প্রতি ইমপ্রেসড হয়। খুশবু অবাক করার মতো কিছু একটা করবে, তখন রাবিত তাকে বলবে, খুশবু, তুমি তো খুব ভালো কাজ করলে। বন্ধু হবে তুমি আমার। কিংবা খুশবু রাজকন্যা সেজে বসে থাকবে আর রাবিত সে রাজকন্যার রাজা হবে। রূপকথার মতো সে আর রাবিত ভালোবাসার রাজ্যে বিচরণ করবে। এসব ভাবতে ভাবতেই খুশবু ভার্সিটি পৌঁছে। ক্লাসে যাওয়ার পরপরই শুভ এসে হাজির। শুভ ছেলেটা একদম আলাদা। ছেলেদের থেকে শুভই একমাত্র ছেলে যার সাথে খুশবুর বন্ধুত্ব আছে। সে এসেই খুশবুর হাত ধরে বলল, বাবা খুশবু, তোমাকে কি আজ দেখতে আসবে নাকি? তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। আচ্ছা, করার সময় করো। এখন চলো তো ক্যান্টিনে, কিছু খেয়ে আসিনি। না শুভ, আমি যাব না, তুমি যাও। শুভ খুশবুর হাত টেনে বলল। আরে আসো তো। তখনই ঠাস করে একটা শব্দ হয়। খুশবু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যথা করছে না কেন। সামনে তাকিয়ে দেখে রাবিত দাঁড়িয়ে আছে, আর শুভর হাতটাও গালে। তাহলে কি শুভকে মেরেছে? খুশবু তাড়াতাড়ি তার গাল থেকে হাত সরিয়ে নেয়। রাবিত দাঁতে দাঁত চেপে বলল, ভার্সিটিতে মেয়েদের সাথে অসভ্যতামি। কথাটা বলেই হনহন করে বেরিয়ে যায় রাবিত। শুভ এখনো কিছু বুঝতে পারছে না একটু আগে কি হয়েছে। শুভ আর চোখে খুশবুর দিকে তাকায়। কি বিচ্ছিরি ঘটনা! মেয়েদের সামনে থাপ্পড় খেলো আর কিছু বলতে পারলো না। দ্রুত এখান থেকে কেটে পড়াই ভালো। খুশবু ঘটনার আকস্মিকতায় এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা বারবার ঘূর্ণিঝড়ের মতো আসে কেন? বুকটা এখনো কেমন ধুকপুক করছে। তার এক গ্লাস পানি খাওয়া খুব দরকার, কিন্তু সে নড়তে পারছে না কেন? পাটা কি ফ্লোরের সাথে আটকে গেছে? খুশবু বাড়ি গিয়ে একটানা লিখতেই আছে। তার জেঠু তাকে কখনো এভাবে বাড়ি এসে লিখতে দেখেনি। তিনি জিজ্ঞেস করলেন, খুশবু, তুই কি খাবি না? এসেই লেখা শুরু করলি যে? খুশবু মিনমিন করে বলল, জেঠু, ওনার হাতের থাপ্পড় খেয়ে শুভর জ্বর চলে এসেছে। আমার যদি এমন হয় তাহলে আমি এমনিতেই খেতে পারবো না, তাই এখন খেয়ে পরে থাপ্পড় খেতে চাই না। কি বিড়বিড় করছিস বলতো? কিছু না জেঠু, তুমি যাও তো,
আমার যে পরীক্ষা জেঠু, বিশাল ভয়ঙ্কর পরীক্ষা। জেঠু চলে গেলে খুশবু সবটা শেষ করে তবেই ওঠে। আপন মনে বলল, অ্যাসাইনমেন্ট ওনার হাতে জমা দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। খুশবু সাধারণত সকাল সকাল ঘুম থেকে উঠে, কিন্তু রাত জেগে অ্যাসাইনমেন্ট লেখার দরুন সেদিন জাগতে দেরি হয়ে যায়, আর ভার্সিটিতে যেতেও দেরি হয়। খুশবুর কান্না পাচ্ছে। অন্য সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে, আজ কেন পারল না? না জানে গিয়ে দেখে রাবিত রেগে ফায়ার হয়ে পিস্তল হাতে নিয়ে বসে আছে তাকে মারার জন্য। খুশবু ভার্সিটি গিয়ে 1 মিনিটও দেরি না করে লাইব্রেরির দিকে রওনা দেয়। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। খুশবুর ক্ষেত্রেও তাই ঘটেছে। খুশবু মনে মনে দরুদ পড়তে পড়তে সামনে যায়। রাবিত চেয়ারে বসে নিজের হাতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। খুশবুর ভয়টা ফুরত করেই হারিয়ে গেল। তার ইচ্ছে করছে রাবিতকে ভেউ করে ভয় দেখাতে। রাবিত যখন চমকে উঠবে তখন খুশবু বলবে, মিস্টার ভাবুক মহাশয়, আপনি কি আমাকে নিয়ে ভাবছিলেন? তখন রাবিত হেসে বলবে, রাজকন্যা, আপনি ছাড়া কে আছে যার কথা আমি ভাবতে পারি? খুশবু এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটছিল, যার ফলে সামনে চেয়ারে বাড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। তখন আশ্রয় হিসেবে রাবিতের শার্টের কলার চেপে ধরে। রাবিত দাঁড়িয়ে খুশবুকে ধরতে যায়, তখনই তার শার্টের কলার ধরে তার বুকের উপরের বোতাম ছিঁড়ে যায়। খুশবু সোজা হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে আবার সে পড়ে যাবে। রাবিত তাকে এক্ষুনি টুপ করে গিলে ফেলবে, পানি ছাড়াই। সে যেন তা স্পষ্ট দেখতে পাচ্ছে। খুশবু রাবিতকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, প্লিজ স্যার, আমাকে মারবেন না, আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করুন। রাবিত চুপচাপ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে খুশবুর দিকে। খুশবু রাবিতকে চুপ থাকতে দেখে আবার বলল, স্যার, আমি আপনার শার্টের মূল্য দিয়ে দেব, তবুও আমাকে মারবেন না প্লিজ। খুশবু ব্যাগ থেকে কিছু টাকা বের করে গুনতে শুরু করে। গোনা শেষ করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কাছে 375 টাকা আছে, হবে স্যার? রাবিত গম্ভীর মুখে নাবোধক মাথা নাড়ায়। খুশবু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, সত্যি বলছি স্যার, আমি জীবনে কোনোদিন বাকি ফাঁকি দেই না। আপনি একদিন সময় দিন, আমি কাল সকালেই আপনাকে টাকা দিয়ে দেব। রাবিত কিছুটা রাগী গলায় বলল, তুমি বোতাম ছিঁড়েছ কবে? আজ না কাল? একটু কম্প্রোমাইজ করা যায় না স্যার? হুম, যায় না। আমার অ্যাসাইনমেন্ট হয়েছে। খুশবু অ্যাসাইনমেন্ট রাবিতের দিকে এগিয়ে দিলে রাবিত তা হাতে নিয়ে বলল, তোমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দেব না। হুম হুম করছো কেন? খুশবু উত্তর না দিয়ে রাবিতের দিকে তাকিয়ে আছে। খুশবু ভাবতে বসলো, ছেলেটাকে আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছে, তা না হলে মানুষ এত সুন্দর কিভাবে হয়। কোনো দিক দিয়েই খামতি নেই। রাবিত বেশ শব্দ করে নিজের হাত টেবিলে বাড়ি দেয়। খুশবু চমকে বলল, বলুন। রাবিত পকেট থেকে কার্ড বের করে বলল, এই নাও আমার কার্ড, কোনো দরকার হলে ফোন করো। খুশবু কার্ড হাতে নিয়ে বলল, রাবিত রেগে বলল, আরেকবার যদি হু হু করেছো তবে এমন ব্যবস্থা করব যে হু হু আর করতে পারবে না। রাবিত কথাটা বলে থুপথাপ পা চালিয়ে চলে যায়। খুশবু লাইব্রেরিতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাতে খুশবু বই সামনে নিয়ে বসে আছে ঠিকই, তবে তার এক হাতে মোবাইল, অন্য হাতে রাবিতের কার্ড। নম্বর ফোনে উঠিয়ে কল করতে গিয়েও করতে পারছে না। ছাত্রনেতার সাথে তার কোনো দিক দিয়ে খাপ খায় না। রাবিতের বাবা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গাড়ি বাড়ি কতগুলো আছে তা হয়তো সে গুনেও শেষ করতে পারবে না। আর খুশবু অনাথ মেয়ে। বাবা মা মারা যাওয়ার পর তার জেঠু তাকে আশ্রয় দেয়। যদিও খুশবুর জেঠু চিরকুমার, তবে তিনি তা মোটেও মানেন না। তিনি প্রচণ্ড বই প্রেমিক একজন মানুষ। রিটায়ার্ডের পর সারাদিন বই নিয়ে থাকেন। খাওয়ার সময় খাওয়া আর ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি বই নিয়েই থাকেন। তাই ওনার ধারণা বইয়ের সাথে ওনার প্রণয় হয়ে গেছে। খুশবু অনেক চিন্তা করেও ফোন না দিয়ে থাকতে পারল না। খুশবু ফোন দেওয়ার সাথে সাথেই রাবিত ফোন ধরে বলল, কি চাই এত রাতে? রাবিতের গলার আওয়াজ পেয়েই খুশবুর হাত থেকে ফোন পড়ে যায়। খুশবু বুকে হাত দিয়ে দেখলো বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। হাতুড়ি দিয়ে মারলে যেমন শব্দ হয় ঠিক তেমন।
খুশবু সে রাত এপাশ ওপাশ করেই কাটিয়ে দিল। আর ভাবলো রাবিদটা কত নিষ্ঠুর। একবার কেন সে প্যাক করলো না? সে কি বুঝতে পারে না খুশবু তাকে দেখলে সে নিজের মধ্যে থাকে না? সে কি বোঝে না যখন ভার্সিটির মেয়েরা বড় বড় চোখ দিয়ে তাকে গিলে খায় তখন তার ভেতরটা কেমন হু হু করে ওঠে? খাতায় লিখেছিস না? তাহলে কম এলো কি করে? খুশবু নাক টেনে বলল, ভয় পেয়েছিলাম, যার কারণে নাম প্লেট চেঞ্জ করে আমারটা ওনাকে দিয়েছিলাম। হ্যান্ডরাইটিং ভালো ছিল না তাই। শুভ মুখে একরাশ হাসি নিয়ে বলল, রাবিদকে ভয় পাওয়ার কি আছে? সে ভাগনা ভাল্লুক। ওই দিন তোমার গালে যেটা পড়েছে আমি চাইনি সেটা আমার গালে লাগাই। নিমিষেই শুভর মুখটা মলিন হয়ে গেল। প্রেমিকার সামনে এসব কথা বলার কি দরকার ছিল? ওর কি কোনো মান সম্মান নেই যখন তখন এসব কথা বলতে হবে? তার ইজ্জত গাছে ওঠানোর কি দরকার ছিল? কথা বলবে না সে খুশবুর সাথে। খুশবু আরো মার কম্পাক্ট। তার বিয়ের আগেই যেন মাথার চুল সাদা হয়ে যায়, দাঁত যেন ধবধবে হলুদ হয়ে যায়। শুভ মনে মনে খুশবুর জন্য দোয়া করতে করতে চলে যায় ক্যান্টিন থেকে। কিন্তু রাবিতের জন্য খুশবুর ভালো লাগা কমেনি, বরং দিন দিন বেড়েছে। এর কিছুদিন পর ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খুশবু ফাংশনগুলোতে খুব কম আসে, কিন্তু এবার সে আসবে। এবার তার আসার কারণ রাবিত। রাবিতকে তার শুধু ভালো লাগে তা না, সে রাবিতকে ভালোবাসে। খুশবু অফ হোয়াইট শাড়ি পরে আর চুল খোপা করে নেয়। প্রথমবার সে ভার্সিটিতে শাড়ি পরে আসে। স্কুল কলেজের অনেক অনুষ্ঠানগুলোতে তার সব বন্ধুরা শাড়ি পরেছিল, কিন্তু সে পরেনি কখনো। আজ পরার কারণ হলো রাবিত। রাবিতকে বেশিরভাগ সময়ে শর্ট পাঞ্জাবি পরতে দেখা যায়, তাই সে মিল রেখেই শাড়ি পরবে। রাবিতও খুশবুকে অসীম আনন্দের সুযোগ দিয়ে সেম কালারের পাঞ্জাবি পরে আসে। খুশবু তাকে দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আপনি কি আমায় খুশিতে মেরেই ফেলবেন? তাহলে আমি সহস্রবার মরতে রাজি। রাবিত যখন স্টেজে স্পিচ দিচ্ছিল তখন খুশবু সারাক্ষণ তার দিকেই তাকিয়েছিল। শুধু সেই না, অধিকাংশ মেয়েরাই। তখন তার ইচ্ছে হয়েছিল মেয়েগুলোর চোখে মরিচ গুঁড়ো ছিটিয়ে দিতে আর রাবিতের কপালে কাজলের টিপ দিয়ে আসতে, যেন কুনজর না পড়ে। আবার ভাবলো, না জানি তারই কুনজর পড়ে। সে নিজেও তো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। খুশবু যে তাকে এত শতবার মনে করে তার কি হেঁচকে ওঠে না? তখন কি সে পানি খেয়ে পেট ভরিয়ে ফেলে আর কিছুক্ষণ পর পর হিসু করে আসে? কথাগুলো ভেবে আপন মনে হেসে ওঠে খুশবু। অনুষ্ঠানের মাঝখানে খুশবুর মনে হলো তার শাড়ির কুচিগুলো হয়তো হালকা হয়ে যাচ্ছে, কান্না পাচ্ছে তার। সে এমন কিছু প্রথমেই ভেবেছিল। শাড়ি সে মোটেও সামলাতে পারে না, শুধু রাবিতের জন্য পরেছে। কিন্তু রাবিত কি তার দিকে একবারও ফিরে তাকিয়েছে? খুশবু শাড়ি ঠিক করার জন্য একটা ক্লাসে যাওয়ার জন্য উঠে যায়। সে কি জানতো তার পিছনে ক্লাসের বখাটে ছেলেগুলো যাবে? করিডোর দিয়ে যাওয়ার সময় সে পেছনে পায়ের শব্দ পেয়ে থমকে যায়। খুশবু পেছনে তাকিয়ে ভয়ে ঢোক গিলে। তার কি এখন চিৎকার করা উচিত? কিন্তু এত শব্দের মধ্যে তার চিৎকার বড়জোর সে নিজে শুনতে পাবে, তাছাড়া কিছুই না। তার কাছে অস্ত্র বলতে পিন আছে ঠিকই, তবে তা শাড়ির মধ্যে লাগানো, যা সে খুলতে পারবে না। তার অন্য অস্ত্র পেন্সিল বা কলম, যা তার সাথে নেই। থাকলে হয়তো সে ঢুকিয়ে দিত চোখে, কিন্তু এখন সে পুরোপুরি অসহায়। কিন্তু খুশবুকে অবাক করে দিয়ে ছেলেগুলো যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়েই চলে যায়। খুশবুর নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। ছেলেগুলো তাকে ভয় পেয়েছে মনে হতেই সে বাতাসে উড়ার আনন্দ পাচ্ছে। বুক ভরা আনন্দ নিয়ে সে পেছনে তাকায়, আর মুহূর্তেই তার আনন্দে পানি ঢেলে দেয় রাবিত। ছেলেগুলো রাবিতকে দেখেই চলে গেছে, আর সে নিজেকে কত বড় উপাধি দিয়ে ফেলেছে। রাবিতকে দেখে তার ভয়ও করছে। রাবিতের চোখগুলো লাল হয়ে আছে। খুশবু তাকালে যেন সে ঝলসে যাবে। খুশবু শাড়ির আঁচল দুহাতে ধরে আশেপাশে তাকায়। কোন দিক দিয়ে দৌড় দিবে তা সে ঠিক করে ফেলেছে। জুতোগুলো হাতে নিলেও ভালো হতো, কিন্তু জুতো হাতে নিলে শাড়ি সামলাতে পারবে না। খুশবু পা বাড়িয়ে দৌড় দেওয়ার আগেই খপ করে তার হাতটা ধরে ফেলে রাবিত। দেয়ালের সাথে মিশিয়ে খুশবুর পেট চেপে ধরে। খুশবুর দম আটকে গেছে। রাবিত তাতে দাঁত চেপে বলল, শাড়ি পরে মানুষকে পেট দেখানোর তো খুব শখ,
ভার্সিটিতে এসব করার জন্য আসা? তাহলে কাল থেকে আসতে হবে না, আমি অন্য ব্যবস্থা করে দিচ্ছি। রাবিত কথা শেষ করে থুপথাপ করে চলে যায়। খুশবুর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। যেখানটায় রাবিত চেপে ধরেছিল সেখানে ছিলে গেছে। জ্বালা করছে ভীষণ। সে কি স্বপ্নে আছে নাকি কল্পনায়? খুশবু বুঝতে পারছে না। সেখানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে শুধু। আপনি কি জানেন আপনার চোখ মানুষকে বশ করার ক্ষমতা রাখে? একবার তাকালে ফেরাতে ইচ্ছে করে না। মনে হয় আপনার চোখের গভীর সমুদ্রে সারা জীবন ডুবে থাকি। আমার চুল বাঁধতে ভালো লাগে না, সেদিন শখ করে খোপা করেছিলাম, আর আপনার জন্য আমার খোপা খুলে গেছে। তখন থেকে আমি পড়াশোনা বাদ দিয়ে চুল নিয়ে পড়ে আছি। আপনি যেখানটায় পেটের ছুঁয়ে দিয়েছিলেন সেখানটায় আমি হাজারবার হাত বুলাচ্ছি। আবেশে বারবার মরে যাচ্ছি আমি। শুধুমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন। আর যদি না হয় তাহলে তাহলে আমি জানি না আমি কি করব। খুশবু। চিরকুটটা লিখে সযত্নে ডায়েরির ভাঁজে রেখে দেয় খুশবু। কাল তার জন্মদিনে রাবিতকে দিবে। উত্তেজনায় ঘুম আসেনি খুশবুর। সকালে তার জেঠু তাকে এক গাদা বই এনে দিয়ে বলল, তোমার জন্মদিনের মতো সারা জীবন বই হোক তোমার চলার পথে। তার জেঠু তাকে তুই করেই বলে। তবে বরাবর তার জন্মদিনে তিনি গাদা গাদা বই এনে তাকে এই উইশটা করে। ওনার ধারণা খুশবু একদিন ওনার কথায় ভীষণভাবে প্রভাবিত হবে আর ওনার মতো বই নিয়েই বেঁচে থাকবে। কিন্তু উনি তো আর জানেন না খুশবু বেঁচে থাকার জন্য অন্য কিছু বেছে নিয়েছে। খুশবু বইগুলো নিয়ে খুশি মনে বলল, ধন্যবাদ জেঠু, আজকের জন্মদিনটা আমার জীবনের স্মৃতির পাতায় থাকবে। তার জেঠু অবাক হয়ে ভাবছেন হয়তো খুশবু তার কথায় প্রভাবিত হয়েছে, সেজন্যই এই জন্মদিনটা তার স্মৃতির পাতায় থাকবে। তিনি চাঁদ হাতে পাওয়ার খুশি নিয়ে বললেন, আমার মনটা ভরে গেল খুশবু। জীবনে যেখানে টেকবি সেখানেই দেখবি বই তোকে সাহায্য করবে। আমি সত্যি আজ খুশি, ভীষণ খুশি। খুশবু ভার্সিটি গিয়ে 1 ঘন্টা ধরে রাবিতকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আজ কি সে আসেনি? যদি না আসে তাহলে খুশবু তার লম্বা চুলের ফাঁস দিবে। বুদ্ধিটা তার মাথায় আসতে সে চমকে উঠল। তার মাথায় চুলের কথা কেন এলো? সে কি সত্যিই পাগল হয়ে গেছে? কি ভয়ঙ্কর আইডিয়া! খুশবু এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটছিল। তখনই দেখে শুভ হন্তদন্ত হয়ে ছুটে আসছে। খুশবুর সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, খুশবু, আমাকে কিছু টাকা দিতে পারবে? কেন, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? বিরাট প্রবলেম খুশবু। তুমি আমাকে প্লিজ কিছু টাকা ধার দাও, না হলে আমার একমাত্র গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হবে। খুশবু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, আবার কি হয়েছে? ছেঁড়া প্যান্ট পরে এসেছে নাকি? গোসল করা বন্ধ করে দিয়েছো? না না, এসব কিছু না। তাহলে? আজ নাকি তোমার জন্মদিন। হুম। ইফরা বলেছে তোমাকে ভালো একটা গিফট দিতে, কিন্তু আমার পাসটা খুঁজে পাচ্ছি না। যদি এসে দেখি কিছু দেইনি তাহলে নিশ্চিত ব্রেকআপ। খুশবুর রাগে মাথা ফেটে যাচ্ছে। তাকে গিফট দেওয়ার জন্য নাকি তার থেকেই টাকা নিবে। কি খচ্চর ছেলে! ইচ্ছে করছে এক ঘুষিতে সবগুলো দাঁত ফেলে দিতে। সে যদি কখনো অত্যাধিক ক্ষমতা পায় তাহলে শুভর মাথার চুলগুলো মাথার চামড়া থেকে 1 ইঞ্চি উপরে তুলে নেবে। খুশবু, প্লিজ দাও না। খুশবু তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে শুভর হাতে দিয়ে বলল, এই নাও টাকা, আর এগুলো ফেরত দেওয়ার দরকার নেই। মনে হয় তোমাকে জাকাত দিয়েছি। আমার জাকাতে দরকার নেই, ধার দিলেই চলবে। আমি যখন বলেছি জাকাত, তখন জাকাতই। খুশবু রেগে চলে যেতেই দেখলো রাবিত আসছে। সে তাড়াতাড়ি শুভকে একটা ক্লাসে পাঠিয়ে রাবিতের সামনে যায়। রাবিত ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। খুশবু লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। ছেলেটা নিশ্চয়ই শরীরে এমন কিছু মাখে যেন মানুষ আকৃষ্ট হয়। সে কি জানে আজ খুশবু তার জন্য চোখে কাজল লাগিয়েছে, চুলগুলোও খোলা রেখেছে। নিজেকে আজ নিখুঁতভাবে তার সামনে রাখতে চায়। রাবিত কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর খুশবু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাবিত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? বিরাট সমস্যা স্যার। কি সমস্যা? চিঠি লিখবো বলে কাল সামনের দোকান থেকে নতুন একটা পেন কিনেছিলাম। আজকে ভার্সিটি আসার সময় দোকানদার রাস্তায় আমাকে বকেছে। মাই গড, ও
ওকে তো মেরে ডুবায় চুবাবো আমি। তুমি শুধু বলো কেন বকেছে। আসলে আমি চিঠি লিখবো বলে ভীষণ এক্সাইটেড ছিলাম, তো তাই টাকা দেইনি। রাবিতের মাথাটা ঘুরছে। এই মেয়ে নিঃসন্দেহে পাগল, না না পাগলি। কি হলো, কথা বলছেন না যে? আমি পাগলদের সাথে কথা বলি না। কথাটা খুশবুর মনে গিয়ে পিঞ্চ কাটে। রাবিত চলে যেতে নিলেই আবারও সে সামনে দাঁড়ায়। রাবিত রেগে বলল, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না। না না, আমার সমস্যা আপনি ছাড়া কেউ সমাধান করতে পারবে না। দেখো তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। প্লিজ 1 মিনিট সময় দিন আমায়। শুধুমাত্র 1 মিনিট? খুশবু ব্যাগ থেকে তার লেখা চিরকুটটা খুঁজতে শুরু করে। আজব তো, পাচ্ছে না কেন সে শুনেছে তাড়াতাড়ি করা শয়তানের কাজ, তাই হয়তো শয়তান ভর করেছে ব্যাগে। ধীরে ধীরে করতে হবে কাজটা তাকে। তাহলে কি আরো 1 মিনিট সময় চেয়ে নেবে? যদি পরে চলে যায়? খুশবুর সময় যাওয়ার আগেই চিরকুটটা সে পেয়ে গেছে। রাবিতের হাতে ধরিয়ে দিয়ে বলল, আর কত সেকেন্ড সময় আছে আমার হাতে? 1 সেকেন্ডও না। ও আচ্ছা, আপনি কি চিরকুটটা পড়বেন স্যার? এজ ইউর উইশ। পড়তে হবে না স্যার, পড়লে আমি নিশ্চিত আমার সব শেষ। মানে? কিছু না, পড়বেন না প্লিজ এটা। রাবিত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। চিরকুটটা পকেটে রেখে চলে যায় সে। রাবিত চলে গেলে খুশবু বড় করে একটা শ্বাস নেয়। খুব খুশি লাগছে তার যে রাবিত চিরকুটটা পড়বে না। পড়লে যদি নেগেটিভ রিয়েক্ট করতো তাহলে সে কি করত? এই তো বেশ আছে। যদি রাবিত তাকে বকাঝকা করতো তাহলে সে বিশাল লম্বা চুল দিয়েই ফাঁসি নিত। কত আগে মরে যেতে হতো তাকে। রাবিত চলে যেতেই শুভ হাসতে হাসতে ক্লাসরুম থেকে বের হয়ে বলল, খুশবু তুমি কি পাগল? চিরকুট দিলে আবার নাও করে দিলে, যেন না পড়ে। তুমি এত ভীতু কেন খুশবু? কাউকে চিরকুট দেওয়া তো খারাপ না। শুভ, তোমার মনে আছে তুমি যখন ইফরাকে প্রথম লাভ লেটার দিয়েছিলে তখন তোমার কি অবস্থা হয়েছিল? ক্যাম্পাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ইফরা, তাই না? শুভর হাসি হাসি মুখটা নিমিষেই বদলে গেল। খুশবু যখন তখন এইসব কথা কেন বলে? তাকে খালি খালি লজ্জা দেয়। শুভ মনে মনে বলল, খুশবু তোমার চিরকুট যেন রাবিত পড়ে আর তোমাকে ডিসুম টুসুম করে আমার সামনে থাপ্পড় দেয়। শুভ বারবার খুশবুর জন্য দোয়া করতে করতে চলে যায় সামনে থেকে। খুশবুর টাকায় খুশবুকে গিফট দিতে গিয়ে ধরা পড়ে যায় শুভ। বেচারা তো জানতোই না তার নিজের গার্লফ্রেন্ড ইফরা তার পার্সটা চুরি করেছে। শাস্তিস্বরূপ শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে খাওয়াতে হচ্ছে তাদেরকে। কর্নারের টেবিলটায় বসে আছে খুশবু, সাথে শুভ আর ইফরা। খুশবু একজন 50 লোককে দেখছে যে কিনা বারবার আর চোখে তার দিকেই তাকাচ্ছে। খুশবুর কাছে ব্যাপারটা ভীষণ অবাক লাগছে। লোকটার সাজসজ্জা দেখে মনে হচ্ছে হয়তো অফিসের কাজের জন্য এসেছে। কারোর সাথে আরো 2 জন, আর তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা ভিনদেশী। প্রায় আধ ঘন্টা পর ভিনদেশী লোক 2 জন চলে গেলেও দেশি লোকটা রয়ে গেছে। খুশবু ব্যাগ থেকে সযত্নে পেন্সিল কম্পাসটা বের করে উঠে যায়। খুশবু চুপচাপ গিয়ে লোকটার সামনে চেয়ারটায় বসে যায়। পরদিন অনেকটা সাহস নিয়ে সে ভার্সিটিতে পা দেয়। কিন্তু সে কি জানতো তার জন্য কত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। পা দিতে শুভ তাকে জানায় রাবিতের নাকি একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, আর মেয়েটা তার আর রাবিতের ক্লোজ ছবি ভার্সিটিতে দেখিয়ে চলছে। অন্য সবার কাছে কেমন লেগেছে তা খুশবুর জানা নেই, তবে তার কাছে মনে হয়েছে কথাটা তীরের মতো তার হৃদয়ে বেঁধে আছে। সে দুলতে দুলতে রাবিতের কাছে যায়। যাওয়ার সময় মনে হচ্ছিল রাস্তা শেষ হচ্ছে না। ক্যাম্পাসের অন্য পাশে যেতে এত সময় কেন লাগছে খুশবুর? তার হাত পা দুটো অবশ হয়ে যাচ্ছে। কিন্তু রাবিতকে দেখে মনেই হয় না তাকে নিয়ে ভার্সিটিতে এত কিছু চলছে। খুশবুর মনে আশার আলো জ্বলছে। রাবিত এমন কিছু করতেই পারে না। সে রাবিতের চোখের দিকে তাকিয়ে করুণ সুরে জিজ্ঞেস করলো, মেয়েটা কি সত্যি বলছে? রাবিত মুখটা কালো করে উত্তর দেয়, খুশবুর মনে হলো তার কলিজাটাকেও ছিঁড়ে টানছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, কানের কাছে ভো ভো শব্দ হচ্ছে। খুশবু যেমন দুলতে দুলতে এসেছিল তেমনি দুলতে দুলতেই চলে যায়। শুভ পথ আটকে বলল। খুশবু ভাঙা গলায় বলল, আমি তোমার মতো না শুভ,
যে রিজেক্ট হয়ে গেলে ইঁদুরের বিষ খাবো। শুভর মেজাজটা বরাবর খারাপ হয়ে গেছে। সে তো সান্ত্বনা দিতে এসেছিল খুশবুকে, আর সেই তাকে অপমান করলো। পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর হয়ে যাচ্ছে আজকাল। শুভ মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে সে আর কখনো কাউকে সান্ত্বনাও দিতে যাবে না। প্রায় 1 সপ্তাহ হতে চলল খুশবু ভার্সিটি যায় না। সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও খুশবু বেশ শক্ত মনে, তবু কেন জানি রাবিতের ব্যাপারটা সে পুরোপুরি স্তব্ধ। রাতে খাবার টেবিলে সে খেতে পারে না। মাঝে মাঝে এমন হয়েছে যে খাবার নিয়ে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছে। আবার কখনো রাতে পড়ার টেবিলে বসে নখ কামড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কখনো বা গোসল করতে গিয়ে রাবিতের কথা ভাবতে ভাবতেই দুপুর পেরিয়ে গেছে। তবে এখন সে যথেষ্ট ম্যাচিওর। মনে মনে প্রতিজ্ঞা করেছে সে আর রাবিতের জন্য কষ্ট পাবে না, ভাববে না তার কথা। কেউ না রাবিত, কেউ না। সপ্তাহখানেক পর যখন খুশবু ভার্সিটি যায়, তখন তার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। ভেতরটা হু হু করে ওঠে। এক ধরনের শূন্যতা তার মনে প্রবলভাবে জেঁকে বসে। গুনে গুনে পা ফেলার মতো করে সে এগিয়ে যায়। ক্লাসে পা রাখলে তাকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। খুশবু নিজেও ভ্যাবাচাকা খায়। শুভ দৌড়ে এসে বলল, মাই গড খুশবু, তুমি ভার্সিটি এসেছো? আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে। তখনই ইফরা ঠুস করে এসে তার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রাগে ঠোঁট ফুলিয়ে বলল, ফাজিল ছেলে, সত্যি না জেনে সবাইকে ওর বিয়ের খবর দিয়ে দিলি? শুভ মুখটা পাংশে বানিয়ে খুশবুর দিকে তাকায়। খুশবু ভীষণ বিরক্ত তার উপর। কিছুদিন ভার্সিটি আসেনি বলে সবাইকে বলে বেড়াচ্ছে তার বিয়ে হয়ে গেছে। কি বিচ্ছিরি অবস্থা। খুশবুর রাগে গজগজ করতে করতে লাইব্রেরি থেকে পা বাড়ায়। অনেক দিনের পড়া জমে আছে যে। কিন্তু সে কি জানতো রাবিতের সাথে তার দেখা হবে সেখানে? খুশবু দেখেও এক প্রকার না দেখার মতো করে চলে গেল। তবে আর চোখে তাকিয়েছে ঠিকই, আর তাকাতেই তার বুকটা ধক করে নড়ে উঠল। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে শেলফ থেকে বই নিতে গেলে একটু উঁচু হতেই অন্য একটা হাতে সে বইটা নিয়ে আসে। খুশবু বেশ অনুভব করতে পারছে রাবিতকে। সে চলে যেতে গেলে রাবিত বলে, বই নিলে না যে? খুশবু না তাকিয়েই বলল, নিয়ে নেব এক সময়, আপনার দরকার হলে নিতে পারেন। রাবিত খুশবুর সামনে এসে দাঁড়িয়ে বলল, অন্য সময় তো দেখতাম লুকিয়ে লুকিয়ে দেখতে আমায়, আজ কি চোখ বাড়ি রেখে এসেছো? খুশবুর হৃদস্পন্দন দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে। কি সর্বনাশের কথা! উনি দেখে ফেলেছেন নাকি? দেখলে দেখুক, তার কি? সে আর কখনোই তাকাবে না তার ওই ভয়ঙ্কর মাতাল করার চোখের দিকে। কথা কি কানে যাচ্ছে না, নাকি কানও বাড়িতে? খুশবু ঠোঁট ফুলিয়ে বলল, প্রয়োজনীয় কথা থাকলে বলতে পারেন, এসব আজে বাজে কথা শোনার টাইম নেই আমার। খুশবু যদি রাবিতের দিকে তাকাতো তাহলে দেখতে পেত তার চোখ কেমন আগুনের মতো জ্বলছে। রাবিত গম্ভীর সুরে বলল, আমি আজে বাজে কথা বলি? শুভ যে ভার্সিটি মই বলে বেড়াচ্ছে তোমার বিয়ের খবর, সেটা আজে বাজে নয়? বলুক, তাতে আপনার কি? শুভ আমার বন্ধু, তাই সে যা খুশি তাই বলতে পারে। কিন্তু আপনি আমার কে হন? আমি কেন আপনার কথা শুনবো? খুশবু কথাটা শেষ করে খপ করে রাবিতের হাত থেকে বইটা নিয়ে থুপথাপ পা ফেলে চলে যায়। যদি সে পেছনে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত বুকশেলফটা কেমন নিচে পড়ে আছে, আর রাবিত চেয়ারটা মুচড়ে ধরে আছে। দুদিন শুভ খুশবুর সাথে কোনো কথা বলেনি। দুদিন পর ছুটির দিনে খুশবুকে ফোন করে জানায় আগের রেস্টুরেন্টে আসার জন্য। তাকে নাকি সারপ্রাইজ দেবে। খুশবু যথারীতি সময়ে যায়, কিন্তু সে কি জানতো তার জন্য কত ভয়ঙ্কর সারপ্রাইজ অপেক্ষা করেছিল। খুশবুকে দেখে শুভ মুখে বিশাল হাসি ঝুলিয়ে বলল, এসো খুশবু, দেখো রাবিত আমায় সরি ট্রিট দিচ্ছে। সেদিন থাপ্পড় মেরেছিল যে, তাই তুমিও জয়েন করো আমাদের সাথে। খুশবু রাবিতের দিকে ফিরেও তাকালো না, বরং রাগ দেখিয়ে বলল, শুভ তোমায় ট্রিট দিচ্ছে, তুমি নাও। দয়া করে আমায় কখনো এসব ফালতু কাজের জন্য টাইম ওয়েস্ট করতে বলবে না। আমি তোমার মতো হ্যাংলা নই, বুঝতে পেরেছো? একদমে কথাটা শেষ করেই খুশবু খটখট করতে করতে চলে যায়। সে একবারের জন্য পেছনে তাকালে রাবিতের কাচপিত্ত হাতের রক্ত ছড়া দেখে হয়তো ছুটে চলে আসতো, আর শুভর কাদো কাদো চেহারা দেখে হয়তো তাকে কান ধরে সরি বলতো।
কিন্তু সে তাকায়নি। বাড়ি ফিরতেই সে অবাক হয়ে যায়। তার জেঠু মুখটা বাংলার 5-এর মতো করে পেঁচিয়ে রেখেছে। খুশবুর 21 বছরের জীবনে ওনাকে কখনোই এভাবে দেখেনি। ওনার সামনে বইগুলো পড়ে আছে, আর উনি বই পড়া বাদ দিয়ে গালে হাত দিয়ে বসে গভীরভাবে চিন্তা করছেন। মনে হচ্ছে উনি এবার বই রচনা শুরু করবেন। খুশবুকে দেখে তিনি বললেন, খুশবু, তোর বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনে খুশবুর মনে হচ্ছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সরতে সরতে একসময় কি সে মাটির নিচে চলে যাবে? সেখানে কি রূপকথার গল্পের মতো কোনো জগৎ থাকবে? খুশবুর ধ্যান ভাঙে তার জেঠুর কথায়। তুই কি রাজি খুশবু? খুশবু টুপ করে বলে দেয়, সে রাবিতকে দেখিয়ে দিতে চায় সবাই তার প্রতি দুর্বল হতে পারে, কিন্তু খুশবু মোটেও দুর্বল না। কিন্তু তার ভেতরটা ঠিকই ফাঁকা ফাঁকা লাগছে। খুশবুর জেঠু তার উত্তর শুনে হতাশ গলায় বললেন, তুই সত্যি ছেলেটাকে ভালোবাসিস খুশবু? আর আমি ভেবেছিলাম তুই বই ছাড়া অন্য কিছু ভাবিসই না। ছেলেটাকে ভালোবাসি মানে? তাই তো দেখছি একদা রাজি হয়ে গেলি তাকে বিয়ে করতে। তার মানে তুই সত্যি এখন তার সাথে দেখা করে ফিরেছিস না? খুশবুর মাথাটা ঘুরছে নাকি তার আশেপাশের পরিবেশ ঘুরছে সে বুঝতে পারছে না। আতঙ্কিত সুরে সে বলল, তুমি কার কথা বলছো জেঠু? তার জেঠু খানিকটা রেগে উত্তর দিলেন, কার আবার? তোর প্রেমিক ভার্সিটির ওই ডঙ্গি ছেলেটা, নামটা যেন কি, রাবিত না? খুশবু সারা রাত অনেক চিন্তা ভাবনা করে দুয়ে দুয়ে 4 মিলিয়েছে। কি খচ্চর ছেলে! খুশবুর নামে কতগুলো মিথ্যে বলে গেল। কাল ভার্সিটি গিয়ে সে মজা বুঝাবে। চোখ লেগে আসছে এমন সময়ে খুশবুর ফোন বাজে। স্ক্রিনে শুভর নামটা দেখে তার মেজাজ হাই লেভেলের খারাপ হয়ে গেছে। ফোন রিসিভ করতেই শুভ আহ্লাদে সুরে বলল, খুশবু, আমি কিন্তু জানি তোমার বিয়ের কথা। তুমি কি জানো আমি এখন কি করছি? আমি কি তোমার সাথে যে আমি জানবো? আমি এখন তোমার বিয়েতে নাচবো বলে ডান্স প্র্যাকটিস করছি। দেখিনিও, লোকজন নতুন বউ না দেখে আমার নাচই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। খুশবু রেগে বলল, খবরদার, তুমি নাচবে না। পরে দেখা যাবে তোমার নাচ দেখে অনুষ্ঠান ছেড়ে লোকজন পালাচ্ছে, ভাববে কোথাকার কোন পাগল এসে ছাগল মার্কা ডান্স করছে। শুভ বুক ভরা কষ্ট নিয়ে ফোনটা রেখে দেয়। খাস নিয়তে উপরওয়ালার কাছে দোয়া করে যেন খুশবুর বিয়েতে কোনো লোকজনেই না আসে, কেউ যেন নতুন বউকে সাজিয়েও না দেয়, তাকে যেন একা একাই বিয়ে করতে হয়। খুশবু বিয়ে করবে না, কিছুতেই না। রাবিতকে সে ফোনে মেসেজে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না। রাবিত ছোট করে রিপ্লাই দেয়, লেটস সি। খুশবু রাবিতকে রিফিউজ করে আকাশ ছোঁয়া আনন্দ পেয়েছে। এবার সেও একটু দেখুক অনুভূতির দাম না দিলে কেমন লাগে। খুশবু শুভকে অনেক বকেছে, বেচারা অনেক সরল, তার থেকেও ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তাই সে আজ শুভর সাথে কথা বলে সব মিটপাট করে নেবে। বিপদের সময় শুভকে খুব দরকার পড়ে তার। শুভকে লাইব্রেরিতে ডেকে নেয় খুশবু। শুভ সেখানে আসলেও খুশবুর সাথে কোনো কথা বলে না, চুপচাপ বসে বই পড়তে থাকে। খুশবু শুভর থেকে বইটা নিয়ে অন্য একটা বই দিয়ে বলে, এইটা তোমার সাবজেক্ট না শুভ, এটা নাও শুভ। শুভ থতমত খেয়ে বলল, থ্যাংক ইউ। তোমার সাথে কিছু কথা ছিল আমার। আমি শুনবো না। কেন শুনবে না? আমি কি তোমাকে নাচতে বলবো যে তুমি শুনবে না? শুনবো কেন? তুমি কি আমার গার্লফ্রেন্ড যে আমি শুনবো? খুশবুর রেগে বই দিয়ে শুভর মাথায় বাড়ি দিয়ে বলল, তুমি কি প্রতিজ্ঞা করে নিয়েছো আমাকে রাগিয়ে দেওয়ার? শুভ কিছু বলতে যাওয়ার আগেই রাবিত আর তার সাথে কিছু ছেলে লাইব্রেরিতে ঢুকে পড়ে। খুশবু মনে মনে ভাবলো রাবিত গুন্ডামি করতে আসেনি তো। খুশবু ব্যাগ থেকে পেন্সিল কম্পাস সব বের করে নিয়েছে। ছেলেগুলো লাইব্রেরির সবাইকে বের করে দিতে লাগলো। খুশবু ফিসফিস করে শুভকে বলল, চলো শুভ, বেরিয়ে যাই, সবাই দেখো বেরিয়ে যাচ্ছে। শুভ উঠে দাঁড়াতেই রাবিত এসে চোখ নেড়ে বসতে বলে। শুভ চুপচাপ বসে পড়ে আর খুশবু আপন মনে বই পড়তে থাকে। মনে হচ্ছে সে বইয়ের জগতে চলে গেছে। তার জেঠু যদি তাকে এমন সময় দেখতো তাহলে উনি খুশিতে কেঁদেই ফেলতেন। একবার খুশবুর বাড়ির কাজের মেয়েটা তার জেঠুর বই পড়ে প্রশংসা করেছিলেন। এরপর থেকে মেয়েটা প্রতি মাসে বেতনের সাথে একটা করে বই উপহার পায় তার জেঠুর থেকে। রাবিত আধ ঘন্টা ধরে বসে আছে, কিন্তু খুশবু সেদিকে ভ্রুক্ষেপ না করে বই নিয়ে বসে আছে। প্রায় ঘন্টাখানেক পর খুশবু বই পড়া বাদ দেয়। সে ভেবেছিল রাবিত নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে।
যেহেতু সে বই মুখের উপরে ধরে রেখেছিল তাই সে দেখতেই পায়নি রাবিত রয়ে গেছে, আর সাথে শুভ। খুশবু বই সরিয়ে দেখে রাবিতের ছোট আঙুরের সাইজের চোখ দুটো কেমন জলপাই সাইজের হয়ে গেছে। খুশবুর আর চোখে তাকানো দেখে রাবিত বলল, নাটক শেষ হলে এবার কথা বলি। খুশবু উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। রাবিত ধমকের সুরে বলল, মেসেজ কে পাঠিয়েছিল? খুশবু সাত আসমান থেকে পড়ে গিয়ে বলল, কিসের মেসেজ? মনে নেই? খুশবু খেয়ালই করেনি সে ব্যাগ থেকে পেন্সিল বের করার সময় তার ফোনটা টেবিলে রেখেছিল। রাবিত ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে রাবিতকে দেওয়া মেসেজটা দেখায়। খুশবু মিনমিন করে বলল, ও, এটা তো আমি দিয়েছিলাম। কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই না, তাই। না করার কারণ? খুশবু ছাড়া ছাড়া গলায় বলল, আপনি একটা গর্দভ, আর আবার আগে আপনি একটা ক্যারেক্টারলেস, মেয়েদের সাথে ফালতু ছবি তুলে বেড়ান। আমার ক্যারেক্টারের সার্টিফিকেট তোমায় দিতে হবে না। খুশবু আটকে উঠে রাবিতের ধমকানিতে ভীত গলায় বলল, আপনি কিন্তু আমায় ধমকাচ্ছেন। আমি আপনার নামে নারী নির্যাতন কেস করব। নারী নির্যাতন? রাবিত দাঁড়িয়ে খুশবুর হাতে টান দিয়ে বলল, চলো স্টেশনে পৌঁছে দেই। আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। শুভর ইচ্ছে করছে কষিয়ে রাবিতের গালে একটা চর বসাতে। সেদিন সে খুশবুর হাত ধরেছে বলে থাপ্পড় খেয়েছিল। আজ যদি সে থাপ্পড় দিতে পারত খুব ভালো লাগতো তার। রাবিতও তো খুশবুর অনিচ্ছায় তার হাত ধরেছে। মনে মনে ভাবছে শুভ থাপ্পড়টা দিবে কিনা, দিতে পারলে শোধ বোধ হতো। কিন্তু মনের গভীর ইচ্ছেটাকে সে ধামাচাপা দেয়। সে থাপ্পড়ও দিতে পারেনি, আর খুশবু পুলিশ স্টেশনেও যেতে পারেনি। তবে খুশবু দারুণ একটা পরিকল্পনা রেডি করে রেখেছে। সে পালাবে, আর আজ রাতেই পালাবে। খুশবু বাড়ি গিয়ে দেখে তার জেঠু গভীর চিন্তায় মগ্ন। চিন্তার কারণ জেনে খুশবুর ইচ্ছে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে যেতে। সে তার জেঠুকে চিন্তার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, খুশবু, তুই তো জানিস আমি কাঁদতে পারি না, কিন্তু তুই আমার একমাত্র মেয়ে। যদি তোর বিয়েতে আমি না কাঁদি তাহলে কি হবে বলতো? সে কখন থেকে চেষ্টা করছে কাঁদার, কিন্তু কিছুতে কাঁদতে পারছি না। খুশবু মনে মনে বলল, কাঁদতে না পারো, পাততে তো পারো, তাহলে বরং তাই করো। কিন্তু প্রকাশ করেনি তার মনের কথা। খুশবুর রুমে গিয়ে ইচ্ছে করছে অন্য গ্রহে না, যদি সে পাগলাগারোতে চলে যেতে পারত তাহলেই ভালো হতো। অন্তত বাড়ির পাগলগুলো থেকে দূরে থাকতে পারত। খুশবুদের বাড়ির কাজের মেয়েটাও হাউমাউ করে কেঁদে চলেছে। তার ওই একই কথা, খুশবুর বিয়ে হয়ে গেলে সেও খুব কাঁদবে। তাই প্র্যাকটিস করছে কিভাবে কাঁদবে। খুশবু তাকে ধমকে ঘর থেকে বের করলো। ব্যাগ গুছিয়ে নিয়েছে। এখন শুধু বাকি রইল টিকিট কাটা। রাতে ল্যাপটপ নিয়ে বসেছে টিকিট কাটতে, কিন্তু কোথায় যাবে তা নিয়ে কনফিউজড সে। একটা সুন্দর জায়গায় যেতে চায় সে, যেন ঘুরে বেড়ানো হয় আর পালানো। তাই শুভকে ফোন করে সুন্দর জায়গার সন্ধানে, কিন্তু শুভ বরাবরের মতোই তার মেজাজটা খারাপ করে দিয়েছে। শুভকে সুন্দর জায়গায় কথা জিজ্ঞেস করতেই সে বলল, বাহ খুশবু, তুমি তো দেখছি ভীষণ অ্যাডভান্স বিয়ের কথা শুনতেই একেবারে হানিমুনের প্ল্যান করে ফেলেছো। খুশবুর মেজাজ তখন সপ্তম আকাশে। সে রেগে তার কটমট করে বলল, সেই জন্যই তো আমি ইরফানকে বলি, জানো, চলো আজ সিনেমা দেখে আসি, পার্কে থেকে ঘুরে আসি। কথাটা বলে খট করে খুশবু ফোন কেটে দিয়ে পাবনার টিকিট কেটে নেয়। পাবনা গেলে সে দেখতে পারবে তার পরিচিত পাগলগুলো বেশি পাগল নাকি ওখানকার। আর শুভর বুক ফেটে কান্না আসছে। সে কখনোই বাজে উদ্দেশ্য নিয়ে এসব বলে না, এগুলো তার আবেগ। যথারীতি সে খুশবুর জন্য দোয়া শুরু করে দেয়। তার বর যেন কখনো তার সাথে আবেগী সুরে কথা না বলে, যেন সবসময় কড়া শাসনে রাখে। রাত হতেই খুশবু প্যাকিং ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তার জেঠুর সামনে দিয়েই এলো, অথচ দেখতে পেল না। কি অদ্ভুত মানুষ তার জেঠু। বই পড়বে বলে কি আশেপাশের সব খেয়ে ফেলতে হবে নাকি? মাঝে মাঝে রাগ হয় খুশবুর, ইচ্ছে করে বই দিয়ে বড়ি বানিয়ে পেটে ঢুকিয়ে দিতে, কিন্তু ওর জেঠু যা মানুষ ঠিকই হজম করে ফেলবে। বই বলে হয়তো আরো তাড়াতাড়ি হজম করবে। খুশবু 10 মিনিটের মতো হেঁটে বাড়ি থেকে নিরাপদ জায়গায় চলে আসে, কিন্তু তার গন্তব্যে পৌঁছানোর আগেই সে থমকে দাঁড়িয়ে যায়। তার ভীষণ ইচ্ছে করছে সিনেমার বা গল্পের নায়িকাদের মতো
হাতের চিমটি কেটে পরক করতে। সত্যি তার সামনে রাবিত, নাকি সে ভুল দেখছে? রাবিত এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন খুশবু তার সাথেই পালাচ্ছে। সে খুশবুর জন্য অপেক্ষা করছে, যেমন ভাবে সিনেমায় নায়করা অপেক্ষা করে তার নায়িকার জন্য। গাড়িতে হেলান দেওয়া অবস্থায় রাবিত একবার খুশবুর দিকে তাকিয়ে ঘড়িতে সময় দেখে নেয়। তারপর খুশবুর সামনে এসে বলল, সবে 8:30 বাজে, পালানোর জন্য এটা সঠিক সময় না। খুশবু মিনমিনে সুরে বলল, 10:30টায় ফ্লাইট ছিল যে। তো চলো আমি পৌঁছে দেই। নো থ্যাঙ্কস। রাবিত শব্দ করে গাড়ির দরজা খুলে বলল। 15 সেকেন্ড টাইম গাড়িতে ওঠার জন্য। কথাটা বলে রাবিত ধুম করে গাড়িতে উঠে যায়। এখন রাত না হলে হয়তো খুশবু জুতো দুটো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিত, কিন্তু রাত হওয়ায় তার কাছে অন্য পথ খোলা নেই। খুশবু হাতের ব্যাগটা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আর রাবিত চুপচাপ বসে বসে দেখছে। খুশবু মনে মনে ভাবছে মানুষটা কত নিষ্ঠুর। না হয় সে বিয়ে করবে না, তাই বলে কি তাকে হেল্পও করবে না? স্টেশনে তো ঠিকই পৌঁছে দেবে, একবারের জন্য তো বলল না তাকে না যাওয়ার জন্য। তাহলে এত সব নাটক করার কি দরকার ছিল? কি দরকার ছিল জেঠুকে বিয়ের কথা বলা? খুশবুর কাঁদতে ইচ্ছে করছে। একবার রাবিতের চোখের আড়াল হোক, তারপর সে ভীষণ কাঁদবে, কাঁদতে কাঁদতে বন্যা বানিয়ে দেবে। তখন সে রাবিতকে সে বন্যায় ডুবিয়ে মারবে। তখন সে বুঝবে খুশবুর ভালোবাসা কি। খোলা জানালার বাইরে তাকিয়ে রাতের শহর দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে খুশবু তা তার জানাই নেই। যখন ঘুম ভাঙে তখন সে গাড়িতেই বসা। আড়মোড়া ভেঙে যখন তার হুঁশ ফিরে তখন চমকে সে রাবিতের দিকে তাকায়। রাবিত ফোনে কথা বলছিল। খুশবুকে জেগে উঠতে দেখে ফোন রেখে দেয়। গাড়ি থেকে নেমে খুশবুকেও নামতে বলে। খুশবু এক প্রকার আতঙ্ক নিয়েই নামে। চোখ পিটপিট করে দেখে সে তার গন্তব্যে নয়, অন্য একটা গন্তব্যে, যেটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। চোখ বুলিয়ে জায়গাটা দেখার পর খুশবু বড়সড় ধাক্কা খায়। গাড়িতে ওঠার আগে দৌড় না দিলেও এখন সে দৌড় দেবে পাক্কা, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। দৌড় দেওয়ার আগেই রাবিত তার হাতটা খপ করে ধরে ফেলে। খুশবু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, আপনি যদি হাত না ছাড়েন তাহলে আমি খুব জোরে জোরে চিৎকার করব আর লোকজন জড়ো করব। তো আবার কি, পাবলিক এসে আপনাকে রাম ধুলাই দিবে। রাবিত ডোন্ট কেয়ার ভাব নিয়ে খুশবুর হাত টানতে টানতে ভেতরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর খুশবুর ফিমড়ি খাওয়ার জোগাড়। তার জেঠু আর শুভ দাঁড়িয়ে আছে। খুশবুকে দেখে তার জেঠু বললেন, জি খুশবু, তুই এটা করতে পারলি? পালিয়ে এলি ছেলেটার হাত ধরে। আমি তো বারণ করিনি বিয়ে করতে। শুভ খুশবুর সামনে এসে মুখটা জল করে বলল, খুশবু, তুমি তোমার জেঠুকে কনভিন্স করতে পারলে না? আমাকে বলতে পারতে, আমি দেখতাম ব্যাপারটা। আফটার অল তুমি আমার বন্ধু না? খুশবু রেগে বলল, শুভ, আমি যদি খুব বেশি ভুল না হই তাহলে মনে হয় তুমি ইফরানকে কনভিন্স করতে 8 মাস সময় নিয়েছিলে, তাই না? শুভ মুখটা ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। ইফরা তো মেয়ে, আর মেয়েদের কনভিন্স করতে সময় তো লাগেই। তাই বলে কি সে খুশবুর জেঠুকে কনভিন্স করতে পারবে না? এটা কি ধরনের স্টেটমেন্ট? খুশবু শুধু শুধু শুভকে ছোট করলো। সে ঠিকই পারত। রাবিত খুশবুর সামনে এসে একটা পেপার এগিয়ে দেয়। খুশবু হাতে নিয়ে মুখ কুচকালে তার জেঠু রেগে বলেন, হাঁ করে দেখার কি আছে? যার জন্য পালিয়ে এসেছিস সেটাই হচ্ছে। এবার বিয়ে করে আমাকে উদ্ধার কর। তুই তো আমাকে না জেনেই বিয়েটা করতে যাচ্ছিলি। ছেলেটা বড়ই ভালো যে আমাকেও সেন্টারে ডাকলো। খুশবুর মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে, ধুম করে ফ্লোরে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলবে। কিন্তু খুশবুকে পড়ার সুযোগ না দিয়ে তার জেঠু মুখে দুঃখী দুঃখী ভাব এনে বললেন, খুশবু, তুই কি করে করলি এটা? আমাকে তুই বলতে পারতি তুই ছেলেটাকে এত ভালোবাসিস। খুশবু কিছু বলতে যাবে তার আগেই রাবিত খুশবুকে ঠুস করে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এবার চটপট বিয়েটা করে তোমার জেঠুকে উদ্ধার করো। খুশবু বোকার মতো শুধু তাকিয়েছিল। সে ভালোভাবে বুঝতে পেরেছিল সব তার হাতের বাইরে চলে গেছে। আধ ঘন্টা সে একটা ঘোরের মধ্যে দিয়ে যায়। তার শুধু মনে আছে যখন সে কবুল বলছিল না তখন রাবিত বলেছিল, সবাইকে দেখে হয়তো লজ্জা পাচ্ছ তুমি, তাই না? দাঁড়াও, ব্যবস্থা করছি। তখন খুশবু রোবটের মতো দাঁড়িয়ে পড়েছিল আর রাবিতটাকে টেনে বসিয়ে বলল, আমি অপেক্ষা করতে বলেছি বুকা। বলে রাবিত তার জ্যাকেটটা খুশবুর মাথায় ঘুমটার মতো করে দিয়ে দেয়।
তখন কি তাকে হিপনোটাইজ করা হয়েছিল? কে করেছিল? খুশবু ভেবে পাচ্ছে না। সে গভীরভাবে উত্তর খুঁজছে। তার গভীর ধ্যানে ব্যাঘাত ঘটায় রাবিত। খুশবু রাবিতের দিকে তাকালে সে বলে, নেমে যাও গাড়ি থেকে। খুশবু ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করে, কেন? শুভ তখন পেছন থেকে লাফিয়ে বলে উঠল, আরে খুশবু, তুমি তোমার শ্বশুর বাড়ি পৌঁছে গেছো? খুশবু রেগে বলে, তুমি কেন এসেছো আমার শ্বশুর বাড়িতে? তোমার জেঠুই তো পাঠালো আমাকে, তোমার সামনেই তো পাঠালো। কোনো একজনকে নাকি আসতে হয় নতুন বউয়ের সাথে। তুমি কোথায় ছিলে বলো তো? তুমি কি তোমার বাসরে স্বপ্ন দেখছিলে তখন? খুশবু রাগের দাঁত কটমট করে বলে উঠল, তুই এক পাও রাখবি না আমার শ্বশুর বাড়িতে। যদি রাখিস, পা রেখে বডিটা পাঠিয়ে দেব তোর বাড়ি। এত বড় অপমান করতে পারলো খুশবু? সে তো তার ভালোর জন্যই এসেছিল, আর তাকে কিনা অপমান করলো। যাবে না সে খুশবুর সাথে, একদম যাবে না। তার চেয়ে ভালো হবে বাড়ি গিয়ে শুয়ে শুয়ে নিজের বিয়ের স্বপ্ন দেখা। আর শুভ ঠিক তাই করলো। রাবিতের মায়ের চিৎকারে তার বাবাও উঠে পড়েছে, যদিও তার বাবার ঘুম সহজে ভাঙে না। একবার রাতে চোর আসলে তার মা তার বাবাকে জাগায়। তখন চোর বলেছিল, মহাশয়, আপনি শান্তিতে ঘুমান, আমি আপনার ঘুমে ডিস্টার্ব করব না। তখন উনি এতটাই শান্তিতে ঘুমিয়েছিলেন যে ঘুম পরদিন সকাল 10টায় ভাঙে। আর উনি এত তাড়াতাড়ি কিভাবে উঠলেন তা ভীষণ ভাবাচ্ছে রাবিতের বোন রুবিকে। খুশবু বিশাল ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে, আর রাবিতের মা সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলছে। রাবিত সোফায় পা তুলে বসে ফোন টিপছে। খুশবুর ইচ্ছা করছে রাবিতের ফোনটা তার মুখে পড়ে দিতে। সব হয়েছে তার জন্য, আর বকা হজম করতে হচ্ছে খুশবুকে। রাবিতের মা যখন বকাঝকা করে ক্লান্ত হয়ে পড়েন, তখন রুবি এক গ্লাস পানি দিয়ে ফিসফিস করে বলল, মা দেখো তো, ভাবির ঠোঁট দুটো গোলাপি নাকি কালো? কালো হলে কিন্তু বিয়েটা ভুলেও মানবে না, বুঝেছো? রুবির মা তার কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলেন, কেন কেন? কালো হলে কি হবে? কালো হলে সে নাকি ননদের সাথে ঝগড়া করে, আর গোলাপি হলে সহজেই মিশে। রাবিতের মা পানির গ্লাস খালি করে খুশবুর কাছে যায়। খুশবুর মুখের উপর রাবিতের জ্যাকেটটা ঘুমটার মতো থাকায় এখনো মুখ দেখেনি। রাবিতের মা জ্যাকেট অল্প সরিয়ে আগের জায়গায় ফিরে আসে। রুবি খুশবুর কথা জিজ্ঞেস করলে তার মা বলে, রুবি রে, এই মেয়ে মানবী নয়। তাহলে কি রাক্ষসী বা ডাইনি? না, এই মেয়ে নির্ঘাত পরিদের দেশ থেকে পালিয়ে এসেছে। তাই তো বলি, আমার আব্বু তো আমাকে না জানিয়ে বিয়ে করার ছেলে না। তাহলে কি ভাবি জাদু করেছে ভাইয়াকে? হতে পারে। রাবিতের বাবা আড়মোড়া ভেঙে রাবিতের সামনে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় রাবিতের গালে। রাবিতের হাতের ফোন ফ্লোরে পড়ে যায়। খুশবুর ইচ্ছা করছে পাগলু ডান্স দিতে, কিন্তু শ্বশুর বাড়িতে নতুন বলে নাচতে পারল না। একরাশ কষ্ট থামাচাপা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাবিতের বাবা তাকে কিছু বলতে যাওয়ার আগেই তার বাবার মাথায় ঠান্ডা পানি পড়ে। তাকিয়ে দেখে রাবিতের মা গ্লাস নিয়ে বাঘিনীর চেহারা বানিয়ে দাঁড়িয়ে আছে। রাবিতের বাবা সিংহ থেকে টুপ করে ভেজা বিড়াল হয়ে যায়। উনি পৃথিবীর কারো সামনে মাথা নোয়াতে রাজি নন, শুধু ওনার মিসেস ছাড়া। অজানা এক কারণে মিসেস রোহেনা সারোয়ারকে উনি প্রচন্ড ভয় পান। রোহেনার চিৎকারের শব্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বলেন, মিস্টার সারোয়ার, আপনার সাহস কি করে হয় আমার সামনে আমার ছেলের গায়ে হাত দেওয়ার? কথাটা বলে নিচু শব্দে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, নতুন বউয়ের সামনে তুমি আমার ছেলের ইমেজ খারাপ করে দিয়েছো। ভয়ঙ্কর শাস্তি দেব তোমাকে আমি। একটা মেয়ে ধরে এনে বললেই হলো বিয়ে করে ফেলেছি? এটা ঘোর অন্যায় হয়েছে তোমার ছেলের। মেয়ে না, পরি বলো আমার বৌমাকে। বলেই রোহেনা খুশবুকে ডেকে বলল, এদিকে এসো তো পরিমা। খুশবু কাপা কাপা পায়ে এগিয়ে আসে। সে তার শাশুড়ির মন জয় করতে পারলেও তার শ্বশুর তাকে মেনে নেবে না, তা সে হলক করে বলে দিতে পারে। মনে মনে আফসোসে মরে যাচ্ছে খুশবু। কেন যে সেদিন রেস্টুরেন্টে এমন করেছিল? গভীর চিন্তায় মগ্ন থাকায় খুশবু প্লাজোর সাথে প্যাচ খায় আর ধপ করে পড়ে যায়। রুবি দৌড়ে এসে তাকে টেনে তুলে। খুশবুর বেসুরা গলায় ভ্যাপে করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাটা গলায় এসে আটকে যাচ্ছে। রাবিতের বাবা সন্দিহান সুরে বললেন, এই মেয়ে, তোমার পায়ে কি সমস্যা, নাকি হাঁটতে পারো না? অত্যন্ত আফসোসের সাথে তিনি আবারও বলেন, শেষ পর্যন্ত ছেলেটা ল্যাংড়া মেয়ে বিয়ে করলো। খুশবু মাথা নাড়িয়ে বলল, আমি ল্যাংড়া নই,
আমি তো আপনাকে সালাম করছিলাম। বড়দের সম্মান ও শ্রদ্ধা করা উচিত কিনা তাই। খুশিতে রাবিতের বাবার চোখে পানি চলে এসেছে। এক্ষুনি তা গাল বেয়ে পড়ে গিয়ে ছোটখাটো কূপ হয়ে যাবে। আজ পর্যন্ত ওনাকে এত সম্মান কেউ দেখায়নি, ওনার নিজের ছেলেও না। উনি বুঝতে পারছেন না কিভাবে ওনার বৌমাকে খুশি করবে। উনি হাতটা খুশবুর মাথায় রেখে বললেন, বাহ, কি গুণবতী, কিন্তু কখনো কোনো সৃষ্টির প্রতি মাথা নিচু করতে নেই, কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। বুঝছো বৌমা? রাবিতের বাবা খুব খুশি মনে খুশবুর মাথায় জ্যাকেট সরায়, কিন্তু উনি কি জানতেন ওনার খুশির সাথে সাথেই কর্পূরের মতো আকাশে উড়াল দেবে। খুশবু ওনার অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে বলল, আপনি যদি এখন আমাকে বকা দেন তাহলে কিন্তু আমি আপনার বউকে আপনার প্রাক্তন প্রেমিকের কথা বলে দিব। রাবিতের বাবা খুশবুর কথায় রীতিমতো ঘামতে শুরু করেছে। কি ভয়ঙ্কর মেয়ে, অথচ দেখলে বোঝা যায় যেন ভাজা মাছ উল্টে খেতে পারবে না যদি খাইয়ে দেওয়া না হয়। খুশবুর কথা শুনে রুবি তার মাকে ফিসফিস করে বলে, মা, ভাবি বাবার পুরনো প্রেমিকের কথা জানে। তবে এখন চেপে যা, সময় হলে ব্ল্যাকমেল করা যাবে। আগে আমার বৌমাকে মেনে নিক। আজ ইউর উইশ। রাবিত ফোনটা কুড়িয়ে নিয়ে বলল, রুবি যা তো, তোর ভাবিকে সাজিয়ে নিয়ে আয়। রুবি চশমা নেড়ে চেড়ে ঠিক করে বলল, কেন ভাইয়া? রাবিত কঠিন গলায় বলল, কেন মানে? হিসেব মতো আজ আমাদের বাসর, আর বাসরে মেয়েদের সাজতে হয়, জানিস না? রাবিতের বাবা তার কান টেনে বলল, বেয়াদব ছেলে, চুরি করে বিয়ে করেছিস, আবার বাসরের কথা বলছিস। আমি বলতে চাইনি, তোমার বৌমাকে বলেছিলাম আর শ্বশুর বাড়ি আসার দরকার নেই, কিন্তু তাকে দেখো কেমন নাচতে নাচতে বেগ বুচকা নিয়ে চলে এসেছে। খুশবুর সহ্যের বাঁধ ভেঙে গেছে। এবার সে সত্যিই হাউমাউ করে কেঁদে দেবে, কিন্তু রুবি তাকে কাঁদার সুযোগ দেয়নি। খুশবুর হাউমাউ করে কাঁদার আগেই তাকে নিয়ে চলে যায় অন্য একটা ঘরে। রুবি সযত্নে খুশবুকে শাড়ি পরিয়ে সাজাতে শুরু করে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার সময় সে বলে, ভাবি, তুমি কোন পৃথিবী থেকে নেমে এসেছো বলো তো? খুশবু থতমত খেয়ে বলল, মানে হলো কোন পৃথিবীর মানুষ তোমার মতো এত সুন্দর? আমিও সেই পৃথিবীর কোনো একটা ছেলেকে ধরে বিয়ে করে বাড়ি নিয়ে আসবো, ভালো হবে না? খুশবুর মনে হচ্ছে সে সত্যিই পাবনার অ্যাসাইলামে আছে। তার মাথাটা কেমন ভোবো করে ঘুরছে। কিছুক্ষণ আগের আর পরের কথা মনে হতেই সে কেঁপে কেঁপে উঠছে। সে বুঝতে পারছে না পৃথিবীতে বড় ভূমিকম্প হচ্ছে নাকি তার মনে। জ্যানত্যান ভাবে বিয়েটা হয়ে গেলেও খুশবু বেশ লম্বা ঘোমটার আড়ালেই বসে আছে। ভীষণ গরম করছে। ভারী শাড়িটা খুলে কামিজ বা টপস পরতে পারলে ভালো হতো। যেমন ভাবা তেমন কাজ। খুশবু শাড়ি খুলে তার আগের জামাটা পরে ফেলে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ঘোমটা কিভাবে ঠিক রাখবে তা নিয়ে সব ঝামেলা। তাই রাবিতের দেওয়া জ্যাকেটেই সে ব্যবহার করলো। স্থির হয়ে বসার পর রাবিতের কথা ভাবতেই তার শরীরে আবারও কাঁপুনি দিয়ে ওঠে। হৃদস্পন্দনের সাথে সাথেই তার হাত পাও কেমন কাঁপছে। তার অ্যাপিলেপসি হয়ে যায়নি তো? ভাবতেই তার চোখে পানি চলে এসেছে। বজ্জাত রাবিতের জন্য তার অ্যাপিলেপসি হয়ে গেছে শেষ পর্যন্ত। কাল সকালেই সে ডাক্তার দেখাবে। কিছুক্ষণ পরেই দরজার আওয়াজে খুশবু বুঝতে পারে রাবিত এসেছে। তার কাঁপুনি আরো কয়েক গুণ বেড়ে গেছে। রাবিত মিনিট খানেকের মতো দাঁড়িয়ে থেকে খুশবুর সামনে আসে। খুশবুর আত্মা উড়ে যাওয়ার উপক্রম, কিন্তু রাবিত উঠতে না দিয়ে খপ করে ধরে ফেলে। তবে আত্মা না, খুশবুর কান টেনে ধরে সে খুশবুকে দাঁড় করায়। খুশবু বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাবিতের দিকে। কানটা নিশ্চয় লাল হয়ে গেছে। খুশবু মিনমিন করে বলল, কানটা ছাড়ুন, না হলে কিন্তু আমি আপনাকে তুলে আছাড় দিতে পারি। রাবিত ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি বললে? আবার বলো। বলেছি আমার কান ছাড়ার জন্য, আর নয়তো কি? নয়তো আবার কি? আমি চিৎকার করব। ছাড়বো কেন? জানো না বাসরে জামাইকে পা ধরে সালাম দিতে হয়? আপনার বাবাই তো বারণ করলো কারোর সামনে মাথা না নোয়াতে। রাবিত কান ছেড়ে দিয়ে বলল, ভালো কিছু শিখতে পারো না? সারাদিন তো খালি ট্যাং ট্যাং করেই সময় যায়। আমার সময় নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। অবশ্যই ঘামাতে হবে। তোমার হাজবেন্ড হিসেবে আমাকেই মাথা ঘামাতে হবে। মানি না আপনাকে হাজবেন্ড হিসেবে। আপনার মতো ক্যারেক্টারলেসকে আমি কখনোই বিয়ে করতাম না। রাবিত চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে খুশবুর মুখটা সেলাই করে দিতে। খুশবু আবার বলে ওঠে, আপনি আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। জেঠু আমাকে ভুল বুঝলো আপনার জন্য।
এবার শান্তি পেয়েছেন আপনি? রাবিত এবারেও চুপ করে দাঁড়িয়ে আছে। সে এমন কিছু কখনোই চায়নি। জটিলতা পছন্দ না বলেই তো সে এভাবে বিয়েটা করলো। রাবিতকে চুপ থাকতে দেখে খুশবুর মাথাটা আরো হ্যাং হয়ে যাচ্ছে। সে রেগে বলল, আপনি জানতো আমার সামনে থেকে? আপনার চেহারা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। রাবিত ছলছল চোখে খুশবুর দিকে তাকালে খুশবু মুখ ফিরিয়ে নেয়। ভেতরটা পুড়ে যাচ্ছে রাবিতে। সে কখনোই খুশবুর থেকে এমনটা আশা করেনি। কঠোর রাবিতকে আজ অসহায় দেখে বেশ মজা পাচ্ছে খুশবু। সে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল, ক্লিয়ার করে বলুন তো, আপনি আমার সামনে থেকে যাবেন নাকি আমিই চলে যাব? খুশবুর কথায় রাবিতের বুকে পৃথিবী সমান কষ্ট জমা হয়। আজ মনে হচ্ছে সেও খুশবুর মতো শ্বাস নিতে পারছে না। দম আটকে আটকে আসছে। সে দুলতে দুলতে চলে যায় রুম থেকে। খুশবু দীর্ঘদিন পর শান্তির নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়ে। নতুন জায়গা হওয়ায় কিছু অস্বস্তি হলেও খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখনও রাত পোহায়নি, কিন্তু খুশবুর ঘুম আসছে না। তাই ব্যালকনিতে গিয়ে রাতের শহর দেখে। রাতের শহর খুশবুর খুবই প্রিয়, কারণ রাতের কোনো একটা সময়ে সবাই নির্গুম থাকে। তখন কারো মনে দুনিয়ার ঝামেলাগুলো উকি দেয় না। আর রাতের শহরটা দেখতেও সুন্দর। যদিও খুশবুর নীরবতা পছন্দ নয়, তবুও রাতের নীরবতা তার ভীষণ ভালো লাগে। খুশবু আপন মনে সেই সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎই তার পেটে কারো হাতের উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সে রাবিতের ছোঁয়া অনুভব করছে। তার কানের কাছে রাবিত ফিসফিস করে বলল, খুব ইচ্ছে করছে খুশবু, তোমার আকাশে বৃষ্টি হয়ে নামার। ভিজিয়ে দিতে ইচ্ছে করছে আমার ভালোবাসায়। বইতে পারবে তোমার ভালোবাসার ভার? খুশবুর দমটা মনে হয় এবার সত্যিই আটকে গেছে। খামচে ধরে রাবিতের হাত। রাবিত খুশবুকে কোলে তুলে নেয়। আর খুশবু তার টকটকে লাল মুখটা রাবিতের বুকে লুকাতে ব্যস্ত। সে কি জানে রাবিত তার এই লজ্জামাখা মুখটা দেখার জন্য অস্থির হয়ে আছে? রাবিত খুশবুকে ব্যালকনি থেকে রুমে এসে থপ করে তাকে বিছানায় ফেলে দেয়। এতটাই জোরে ফেলে যে খুশবুর স্বপ্ন ভেঙে তুমড়ে মুচড়ে যায়। লাফ দিয়ে উঠে বসে সে। টপ টপ করে ঘাম ঝরছে। হৃৎপিণ্ড খুব জোরে বিটিং হচ্ছে। মনে হচ্ছে পিঞ্জর ভেঙে বাইরে চলে আসবে। কিছুটা সময় স্তব্ধ হয়ে যখন পানি খাওয়ার জন্য হাতড়ায়, তখনই সে বুঝতে পারে রাবিত তার পাশে শুয়ে আছে। তার আর পানি খাওয়া হলো না। বাকিটা রাত চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়েছিল, যেন রাবিত বুঝতে না পারে সে ঘুমায়নি। কিন্তু সে কি জানতো তার ভারী নিঃশ্বাসের শব্দ রাবিতের কানে বারবার ধাক্কা খাচ্ছিল। সকাল হতে না হতেই খুশবু রেডি হয়ে বসে আছে। সে এক মুহূর্তের জন্য থাকবে না এ বাড়িতে। রাবিত তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অগত্যা সে খুশবুকে নিয়ে বেরিয়ে পড়ে। আসার সময় বাবা মাকে বলে এসেছে খুশবু তার বাড়ি থেকে পড়াশোনা শেষ করে শ্বশুরবাড়ি আসবে। সারাটা রাস্তা খুশবু বাইরেই তাকিয়েছিল। রাবিত বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শেষে সে বলেই ফেলল, আমার দেখতে কি ভয়ঙ্কর ভূতের মতো লাগছে, নাকি বাঘ ভালুক লাগছে? আপনি ভয়ঙ্কর বাজে লোক, ভূত না। রাবিত বাকি রাস্তা আর কোনো কথা বলেনি। খুশবুর বাড়ির সামনে আসলে সে খুশবুর হাত ধরে। খুশবু হাজার চেষ্টা করেও ব্যর্থ হয় তার হাত সরাতে। রাবিত খুশবুর হাতটা তার দু হাতের ভাঁজে নিয়ে বলল, জানো খুশবু, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন থেকে আমি রাতে ঘুমাতে পারি না। যখন রাতের শেষে চোখ লাগতো, তখন তোমার বুচার নাকটা আমার স্বপ্নে এসে ঘুমের 12টা বাজাতো। তোমাকে আমি হাজারটা নাম দিয়েছি, কখনো মায়াবতী, তো কখনো কচুল্লতি, আবার কখনো বুচি। তবে তোমাকে সবচেয়ে বেশি স্যুট করে খুশি নামে। না, খুশবু থেকে খুশি নাম নেইনি। আসলে তোমাকে দেখলে আমি খুশিতে মনে মনে আকাশে উঠতাম, তোমার ভালোবাসার আকাশে। আর ভীষণভাবে চাইতাম সেই আকাশে বৃষ্টি হয়ে নামতে। আর আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, জানো কোন রাতটা? কালকের রাত, যখন প্রিয় মানুষটা কাছে থাকলেও সাথে থাকে না। সেই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। সে সময়টা আমার জীবনে কাল রাতে এসেছে। বারবার তাকে ছুতে দিতে গিয়েও যখন কঠিন বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়েছে। সারাটা রাত নির্ঘুম কেটেছে তাকে দেখেই। জীবনের সবচেয়ে বড় রাত ছিল কাল, আর সবচেয়ে ছোট সময় এখন। খুশবু, আমি আমার মনের অনুভূতিগুলো ব্যক্ত করতে পারি না। অনুভূতিগুলো অব্যক্তই থেকে যায়। কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো সেই অনুভূতিগুলো বুঝতে পারো। আমি জানতাম না যে আমি এতটা ভুল বুঝছি।
তবে কি জানো, আমার এখনো মনে হচ্ছে হয়তো আমার অনুমান ঠিক। খুশবুর চোখ দুটো কাঁপছে, কানের কাছে কথাগুলোর প্রতিধ্বনি হয়ে তার হৃদয় যাচ্ছে। রাবিত খুশবুর হাত ছেড়ে দিয়ে তার পকেট থেকে একটা চিরকুট বের করে খুশবুর হাতে ধরিয়ে দেয় আর বলে, প্রত্যেক মেয়ের আশা থাকে তার স্বামী বাসর করে তাকে বিশেষ কিছু উপহার দেবে। আমি তো দেওয়ার সুযোগ পাইনি, তাই শেষ বেলায় দিতে হলো। খুশবু চিরকুটটা নিলে রাবিত গাড়ির দরজা খুলে তাকে নামিয়ে দেয়। খুশবু কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় তার গন্তব্যে। একবারের জন্যও পেছনে তাকায়নি। তাকালে হয়তো দেখতো রাবিত কেমন নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে আছে। খুশবু ঘরে গিয়ে দেখে তার জেঠু বসে আছে, সাথে শুভ। সে মনোযোগ দিয়ে বই পড়ছে। জেঠুও হার মানবে শুভর বই পড়ায়। খুশবুকে দেখে তার জেঠু বললেন, তুই ভালোভাবে পৌঁছেছিস মা? খুব চিন্তায় ছিলাম তুই কখন ফিরবি। তুমি জানলে কি করে আমি আসবো? শুভ বই রেখে দাঁড়িয়ে বলল, আমি বলেছি খুশবু, আমি জানতাম না তুমি একদিন সংসার করতে পারবে না। তুমি যা বিচ্ছু। তুমি অনেক দিন করতে পারবে, কেন না? তুমি তো আরো 8 মাস আগে থেকেই শুরু করে দিয়েছো। বউয়ের সামনে ছেলেরা যেমন ভেজা বেড়াল হয়ে থাকে, তুমিও ঠিক তেমনি ইফরার সামনে ভেজা বেড়াল হয়ে থাকো, তাই না? মেয়েটা সবসময় তার সাথে কেন এমন করে? জেঠুর সামনে তার ইমেজটা নষ্ট করার কি দরকার ছিল? বইয়ের দিকে তাকিয়ে থেকে তার চোখ ব্যথা করছে। তার চোখ ব্যথার বিনিময়ে সে জেঠুর মন জয় করতে পেরেছে, আর খুশবু এক মুহূর্তেই সব নষ্ট করে দিল। খুশবুর জেঠু বিভ্রান্ত না হয়ে শুভর হয়ে কথা বলতে গেলে খুশবু চেঁচিয়ে বলে ওঠে, খবরদার জেঠু, তুমি আমার সামনে একদম কথা বলবে না। সবার সামনে তুমি আমাকে ভুল বুঝলে, বিয়ে দিয়ে দিলে ছেলেটার সাথে। বোকা মেয়ে, ওগুলো তো জাস্ট ফর্মালিটি ছিল। তাছাড়া ছেলেটাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তো? শুভ জেঠুর কথা কেড়ে বলল, তাই তো জেঠু বিয়েটা মেনে নিয়েছেন, রাইট জেঠু? খুশবু শুভর কথায় রেগে বলল, এই ছেলে, এই তুমি এই বাড়িতে কি করছো? তোমাকে কি জেঠু দাওয়াত করেছে? না, আমি তো। লজ্জা করে না দাওয়াত ছাড়া মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে? শুভ মিনমিনে অভিমানী সুরে বলল, আমি তো তোমাকে বলতে চাইছিলাম আমার ডিফেন্সের জব হয়েছে, তাই একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করেছি আগের সেই রেস্টুরেন্টে। ইচ্ছে হলে চলে এসো। ইচ্ছে হলে মানে কি? তুমি কি আমায় ইনভাইট করতে চাওনি? আমি কি তোমার টাকায় বেশি খেয়ে ফেলতাম নাকি? তুমি তো খুব কুট্টুস। শুভ মনে মনে বলল, আমি মোটেও কুট্টুস নই খুশবু। যদি হতাম তাহলে তোমার বিয়ের ট্রিট চাইতাম, বরং ট্রিট দিতে আসতাম না। আপন মনে কথাগুলো ভেবে শুভ চলে যায় এখান থেকে, আর মনে মনে দোয়া করে যেন একদিন খুশবুকে কাঁদতে হয় শুভকে এই বাড়িতে আনার জন্য। খুশবু মানসিকভাবে প্রস্তুত হয়ে রাবিতের দেওয়া চিরকুটটা খুলল। খোলার সময় তার হৃদস্পন্দন বেড়ে আকাশে উঠছিল। খুশবু চিরকুট খুলে পড়তে শুরু করলো। তোমার সাথে আমি রেগে আছি খুশবু, ভীষণ রেগে আছি। তুমি আমার চিঠিতে সম্বোধন কেন করোনি? ভালো হতো না যদি তুমি আমার প্রিয়তমার সম্বোধনে লিখতে, আর আমি প্রিয়তমা। ইচ্ছে ছিল সপ্তাহের একটা দিনে দুজনে চিঠি বিনিময় করব, কিন্তু তুমি এমন কেন? এত খামখেয়ালিপনা কেন? তোমার খামখেয়ালিগুলো আমার বুকের তীরের মতো বিধে। আমি তোমায় কি করে বাঁচাবো বলো? আমি নিজেই তো তোমাতে মরে আছি, আর আমি 1000 বার মরতে চাই শুধু তোমাতে। রাবিত। খুশবু চিরকুট রেখে দিলেও তার মনের মধ্যে বারবার কথাগুলো ধাক্কাচ্ছে। রাবিতের কথা অনুযায়ী সে কলম নিয়ে বসে আছে। চিঠি দিবসে চিঠি দিবে বলে ভাবছে অনেক কিছুই, কিন্তু লিখতে পারছে না। হাত কাঁপছে লিখতে গেলে, কিন্তু তাকে যে লিখতেই হবে, তা না হলে কাল কি করে চমকে দেবে রাবিতকে। সে যে মনে মনে পরিকল্পনা করেছে একটা রূপকথার, যেখানে শুধু ভালোবাসায় পরিপূর্ণ থাকবে সব। আর কাল সে সত্যি সত্যি শুভর থেকে সরি চেয়ে নেবে। আরেকবার ভাবলো, না, চাইবে না সরি। বন্ধুত্বে কিসের সরি? তবে কাল সে শুভকে চমকে দেবে। তার বড্ড ইচ্ছে ছিল খুশবুর শ্বশুর বাড়িতে থাকার। সে কাল শুভকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে। ভাবতে নাচতে ইচ্ছে করছে খুশবুর। সে সবাইকে চমকে দেবে কাল, কিন্তু জেঠুকে কিভাবে চমকানো যায়? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল শ্বশুর বাড়ি যাওয়ার সময় জেঠুর থেকে ভরি ভরি বই চেয়ে নেবে। এর থেকে ভালো কিছু মাথায় আসছে না খুশবুর। চিঠি না লিখলেও বেশ এক ঘুম ঘুমায় খুশবু। ঘুমের মাঝে স্বপ্নেও সে সবাইকে চমকে দিয়েছে। সকালে ঘুম ভাঙে শুভর ফোনে।
ভেবেছিল ইচ্ছে মতো বকা দিবে, পর মুহূর্তেই মনে পড়লো সে তো ভালো মেয়ে হয়ে গেছে, তাই বকা দেয়নি, বরং সে মিষ্টি করে শুভকে গুড মর্নিং জানায়। আর তাতে শুভ এতটাই অবাক হয়েছে যে বেচারা আর কথাই বলতে পারেনি। সামনে থাকলে হয়তো দেখা যেত শুভ হা করে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, মেয়েটাকে ভূতে ধরে নিত। মাই গড, তাহলে তো সর্বনাশ। জেঠুর সাথে কথা বলে কবিরাজে কুচ করতে হবে। আজ সবাইকে ট্রিট দিয়ে কালই সে কবিরাজের খোঁজে বের হবে। খুশবু সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়ে শুভর দাওয়াত রক্ষার্থে। যাওয়ার পথে শুভর জন্য সে 24টা সিদ্ধ ডিম কিনে নেয়, জন্মদিনে উপহার দিবে বলে। আসলে আজ শুভর জন্মদিন। সে ডিফেন্সের জব পেয়েছে বলে সবাইকে ট্রিট দেয়নি, তার জন্মদিন বলেই দিচ্ছে। শুভ কখনোই তার জন্মদিনের কথা মুখে স্বীকার করে না, সে চায় কেউ তাকে চমকে দিক, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে নিজেই সবাইকে বলে দেয়। তাই সে আজ শুভর 24তম জন্মদিন উপলক্ষে 24টা ডিম উপহার দেবে। বেচারা মাথায় ডিম অনেক পছন্দ করে, কিন্তু ডিম খেতে পারে না খুশবুর জন্য। একবার পরীক্ষায় সে ফেল করেছিল বলে খুশবু তাকে বলেছিল, বেশি বেশি করে ডিম খাও আরো, তবে তো বেশি বেশি ডিম পাবে পরীক্ষায়। এরপর থেকেই সে ডিম খাওয়া ছেড়ে দিয়েছিল। তাই খুশবু তাকে উইশ করে ডিমগুলো খাইয়ে দিয়ে আসবে। খুশবুর ভাবনায় ছেদ পড়ে শুভর ফোন কলে। ফোন রিসিভ করতেই শুভ বলল, খুশবু, তুমি কি বেরিয়ে পড়েছো? কেন? মাই গড, তুমি কি রাস্তায় কোন? তুমি ওখানেই থাকো, আমি তোমাকে রিসিভ করতে আসছি। কেন? আমি কি কচি বাচ্চা নাকি যে আসতে পারবো না? শুভ মিনমিন করে বলে, তোমার বুঝতে পেরেছে খুশবু, এনি চান্স তোমার যদি তাদের সাথে নিয়ে চলে যায়? কি মিনমিন করছো শুভ? কই কিছু না তো, তুমি শুধু ওখানেই থাকো, একদম যাবে না কোথাও, বুঝতে পেরেছো? বলেই শুভ ফোন কেটে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তবে খুশবু শুভর কথা না শুনলেও অন্য একজনের কথা তাকে শুনতে হয়েছে। মাঝপথে একটা ছেলের সাথে খুশবুর দেখা হয়, আর ছেলেটাকে খুশবু চেনে। এটাই সেই ছেলে যে খুশবুকে রাবিতের কথায় কিডন্যাপ করেছিল। ছেলেটা খুশবুর সামনে এসে মাথা নিচু করে বলল, সরি ভাবি, তোমাকে খুশবু ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কে ভাবি? না মানে খুশবু। সরি বলার জন্য কি দাঁড় করিয়েছি? ছেলেটি মাথা নাড়ালে খুশবু জিজ্ঞেস করে, তাহলে? আসলে রাবিদের সাথে তুমি যে মেয়েটার ছবি দেখেছিলে সে আসলে আমার গার্লফ্রেন্ড। তাকে ভীষণ ভালোবাসতাম আমি, কিন্তু রাবিদ বলেছিল মেয়েটা নাকি বাজে স্বভাবের, আর ও আমাকে বিশ্বাস করানোর জন্যই ছবিগুলো ইচ্ছে করে তুলেছিল। কিন্তু আমি তো জানতাম না মেয়েটা আসলেই বাজে। সে ছবিগুলো দিয়ে সুযোগে অসৎ ব্যবহার করেছে। আমি জানি। ছেলেটা চোখ দুটো রসগোল্লা বানিয়ে বলল, জানো মানে? এই ঘটনায় কয়দিন পরে মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। তখন মেয়েটা পাশের বিল্ডিং থেকে টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল। সেদিন তাকে ক্লোরোফর্মের সাহায্যে অজ্ঞান করে কিডন্যাপ করেছিলাম। অবশ্য আমি একা ছিলাম না, সাথে ইফরাও ছিল। তখন তার কিছু কিউট ছবি তুলে ব্ল্যাকমেল করে সব সত্যি জানতে পেরেছিলাম। ছেলেটার ফেস এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল সে অবাকের চূড়ান্ত পর্যায়ে। মুহূর্তের মধ্যেই মুখটা মলিন করে সে বলল, তাহলে তুমি শুধু শুধুই তাকে কষ্ট দিলে? খুশবু মুখটা ছোট করে ফেললো। ছেলেটা একরাশ হতাশা নিয়ে বলল, জানো আজ রাবিদ দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, শুধু তুমি ভুল বুঝেছো বলে। খুশবু সাত আসমান থেকে পড়ে গিয়ে জ্ঞান ফিরল। সে কত বড় ভুল করলো তা এখন বুঝতে পারছে। তবে খুশবুর উপস্থিত বুদ্ধি ভালো থাকায় সে তৎক্ষণাৎ চমৎকার একটা বুদ্ধি বের করে ফেললো। সে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাবিদকে ফোন করিয়ে বলে খুশবু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে রাবিদের জন্য। যতক্ষণ না সে আসছে ততক্ষণ খুশবু এক পাও নড়বে না। ছেলেটা ঘাবড়ে গেলেও খুশবুর কথা মতো রাবিদকে ফোন করে জানায়। রাবিদ গাড়ি চালাচ্ছে নাকি উড়োজাহাজ চালাচ্ছে তা সে জানে না। সে শুধু জানে তাকে খুশবুর কাছে যেতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে যেতেই হবে। হাজার বারণ করেও রাবিতের বন্ধু রাস্তা থেকে সরাতে পারেনি খুশবুকে। মেয়েটা বড্ড জেদি, আর রাবিত বড্ড রাগী। দুজন যে কিভাবে সংসার করবে তা ভেবেই পাচ্ছে না তার বন্ধু। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও রাবিত এসে পৌঁছাতে পারেনি সেখানে। খুশবুর রাগ হচ্ছে ভীষণ। সে কতটা রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে তা কি রাবিত জানে? একটা সেলফি তুলে তাকে পাঠালে কেমন হয়?
কিন্তু সে কি জানতো তার সেলফি তোলার সময় দ্রুতগামী গাড়িটা আসবে। আর খুশবু ঘটনার আকস্মিকতায় বনে গেছে। খুশবু রাস্তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। শুভর জন্য আনা ডিমগুলো তার নিথর দেহের পাশে গড়াগড়ি খাচ্ছে, কারণ সেই তো খুশবুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরায়, আর সে নিজেই সরতে ভুলে গেল। পরিশিষ্ট অনেকটা সময় পেরিয়ে গেল, ইফরা আর খুশবুর সাথে কথা বলে না। খুশবুও আগের মতো ছেলে মানুষই করে না, পাগলামিও করে না। আর রাবিত অপেক্ষায় আছে একদিন খুশবু নিজেকে ফিরে পাবে, তখন রাবিতও তার জীবন ফিরে পাবে। রাবিতের বাবা অপেক্ষায় আছেন তার বৌমার সাথে ঝগড়া করার জন্য। শাশুড়ির পরিবর্তে শ্বশুর বৌমার ঝগড়া বাঁধিয়ে তিনি রেকর্ড করতে চান। রাবিতের মা অপেক্ষা করছে তার পরিবারের সাথে মিলে নিজের স্বামীকে ব্ল্যাকমেল করার জন্য। রুবির এখনো জানা হয়নি খুশবু কোন পৃথিবী থেকে এসেছে। সে সেই পৃথিবীর ছেলেও পায়নি। আর জেঠুও আগের মতো বই নিয়ে বসে থাকেন না। সামনে বই থাকলেও ওনার চোখ আর মন থাকে খুশবুর মনমরা দৃষ্টির উপর। কবে মেয়েটা আগের মতো হাসবে, খামখেয়ালিপনায় সবাইকে বিভ্রান্ত করবে। কাজের মেয়েটাও মালিকের মন জয় করার জন্য ওনার বইয়ের প্রশংসা করে না, দুবেলা এসে রেধে বেড়ে চলে যায়। মাঝে মাঝে খুশবুকে ছাদে নিয়ে যায়, মন ভালো করার জন্য বেসুরা গলায় গান গায়।